আসসালামু আলাইকুম। কেডি ফিজিক্সের পক্ষ থেকে আমি স্বাগত হোসেন বাপ্পি আছি তোমাদের সাথে। তো আমরা ভেক্টর চ্যাপ্টারের এর আগের যে লেকচারগুলো নিয়েছি সেই লেকচারগুলোতে ভেক্টর চ্যাপ্টারের কিছু টপিক আমরা পড়িয়েছি। ত্রিভুজের সূত্র, সামুদ্রিকের সূত্র, বহুভুজ সূত্র, সাধারণ সূত্র, তারপর কিভাবে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখেছি। তো আজকের যেই লেকচারটা সেই লেকচারটা থাকবে প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল ওগুলো তো আমাদের থিওরিটিক্যাল ক্লাস ছিল। তো আজকের ক্লাসে আমরা সেই থিওরিটিক্যাল ক্লাসের থেকে আমরা যা পেয়েছি সেগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথ সলভ করব। তাহলে আমাদের প্রথম যে টাইপের ম্যাথটা আমরা করতে চাই আমরা হলো আস্তে আস্তে করে থিওরি ধরে ধরে আস্তে আস্তে আমরা ম্যাথ সলভ করব। এবং এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। কেন ইম্পর্টেন্ট হবে? কারণ যে আমি তোমাদের একটা ম্যাথ কিভাবে এক নিয়মে করা যায় এবং কিভাবে ওইটাকে থিওরি ইউজ করে অন্যভাবে আমরা সলভ করতে পারি, বা কিভাবে আমরা সৃজনশীলে যদি আমাদের আসে বা যদি আমাদের কোনো পরীক্ষায় রিটেনে আসে তাহলে রিটেনে আমরা কিভাবে লিখবো, বা ওইটা যদি আমাদের এমসিকিউতে অ্যান্সার করতে হয় তাহলে শর্ট টাইমে আমরা কিভাবে এমসিকিউতে অ্যান্সার করবো সেই জিনিসগুলো আমি তোমাদের আজকে দেখাবো। আচ্ছা, তাহলে প্রথম যে ম্যাথটা আমরা করবো সেটা হলো এরকম। সে ধরো আমাদের এগুলো খুবই বেসিক টাইপের ম্যাথ, বাট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যদি a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ হয়, তাহলে তোমার এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ যদি হয়, তাহলে এখান থেকে দেখো কি কি কোশ্চেন হতে পারে। এরকম আমরা এটা হলো আমাদের যে এই যে ভেক্টরটা দাও এটা হলো একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন তোমাকে কি কি কোশ্চেন করতে পারে এখান থেকে কোশ্চেন করতে পারে যে a প্লাস b করলে কত হবে। তোমাকে কোশ্চেন করতে পারে a ভেক্টরের মান b ভেক্টরের মান এটা করলে কত হবে, আবার a মাইনাস b এইটা করলে आंसर কত হয়। বা তোমাকে এইভাবে বলতে পারে যে এই ভেক্টরটার মান আমরা যদি এইভাবে নির্ণয় করি যে a প্লাস b এর মডুলাস বের করো, বা এটাও সেম ভাবে সেম ক্যাটাগরিতে তোমাকে কি করতে পারে এই a ভেক্টরের মান মাইনাস b ভেক্টরের মান দিয়ে করতে পারে, বা তোমাকে a মাইনাস b তার মডুলাস এইটার মান আমরা কিভাবে বের করব দিতে পারে। এবং আরো কি দিতে পারে, আরো দিতে পারে তোমরা তোমাদের ধরো এই কোণ দিতে পারবে যে 2i ক্যাপ প্লাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম টাইপের মান চাইতে পারে। দেন আরো আসতে পারে এগুলো দিয়ে যে 2 ভেক্টর মাইনাস এই যে v ভেক্টর মডুলাসটা কত। তো এই সকল জিনিসগুলো আমরা করব। এগুলো খুবই ইজি, আমরা এগুলো সবাই মোটামুটি পারি, কিন্তু তারপরে তোমাদের যেহেতু আমরা ম্যাথ ক্লাস নিতেছি তো ম্যাথ ক্লাসটা আমরা ওইভাবে বেসিক আকারে সাজায় আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই ম্যাথটা একটু সলভ করি। তো আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর a ইকুয়াল টু এত আর b ইকুয়াল টু এত। এখন আমাদের যদি এই a প্লাস b বের করতে বলে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হলো যে আমরা কি নাম্বার দিই এক নাম্বার। তাহলে এক নাম্বার ম্যাথটা হলো কি আমাদের a প্লাস b, তাহলে a ভেক্টরের মান হলো 2i ক্যাপ 7j ক্যাপ 3k ক্যাপ প্লাস b ভেক্টর আছে, আমরা b ভেক্টরের মানটা বসিয়ে দিই 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন আমরা কি করতে বলছে, আমাদের ডিরেক্টলি যোগ করতে বলছে। তো যোগ তো সাধারণত বুঝি যে 2i ক্যাপের সাথে এখানে i ক্যাপ কি আছে 4i ক্যাপ, এটাকে যোগ করতে হবে। তো যোগ করলে আমরা যে রাশিটা পাবো আমরা এখানে লিখি, এটা যোগ করলে পাবো 6i ক্যাপ। আচ্ছা, 7j ক্যাপ আর যোগ করতে হবে কি মাইনাস 3j ক্যাপ। তাহলে 7j ক্যাপ মাইনাস 3j ক্যাপ যদি যোগ করি আমাদের অ্যানসারটা আসবে প্লাস 4j ক্যাপ। আবার এখানে কি আছে আমাদের 3k ক্যাপ আর এখানে আছে কি 4k ক্যাপ। তাহলে 3k ক্যাপ আর 4k ক্যাপ যোগ করলে কি আসবে আমাদের 7k ক্যাপ। তাহলে আমাদের a ভেক্টর প্লাস b ভেক্টর প্রথম কোশ্চেনের অ্যানসারটা কিন্তু শেষ। এরপরে আমাকে দুই নাম্বার যেটা বলছে আমরা আগে এইটা নির্ণয় করি, এটা নির্ণয় করতে আমাদের সুবিধা হবে তিন নম্বর যে কোশ্চেনটা বলছে যে a ভেক্টর প্লাস b ভেক্টর তার মডুলাস। তার মানে কি প্রথমে আমাকে a ভেক্টর প্লাস b ভেক্টর করে নিতে হবে, মানে দুইটা ভেক্টরকে আগে ভেক্টর যোগ করে নিতে হবে, দেন যে রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্টটার মান বের করতে হবে। তো সেটা কিন্তু অলরেডি তোমরা করে ফেলছো। এই যে a ভেক্টর প্লাস b ভেক্টর, এই ভেক্টরের মানটা কোনটা হয়, এই যে ভেক্টরটা হয় এইটার মান নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে লিখব, এখানে যে লিখব হলো a প্লাস b ভেক্টরের মডুলাস।
তার মানে এই a প্লাস b করলে আমরা রেজাল্টেন্ট কোনটা পেয়েছিলাম, এইটা না? তো এইটার মান নির্ণয় করার মানেই হলো a প্লাস b এর মডুলাসের নির্ণয় করা। তাহলে আমরা নির্ণয় করলাম, কত হয় দেখি আমরা, 6 স্কয়ার 4 স্কয়ার 7 স্কয়ার। তাহলে আমাদের অ্যানসারটা কত আসবে দেখি, আমরা একটু খেয়াল করি। এখানে আসবে √49 আসছে আমাদের। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, এটাকে সলভ করলে আমাদের অ্যানসার এখানে কত আসা উচিত, এই তিনটে জিনিস আমাদের যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তো যোগ করে দিলে যে অ্যানসারটা আমাদের এখানে আসবে সেই অ্যানসারটা হলো কত, 101 আসলো। ওকে, এরপর আমাদের কি বলছে, এরপরের কোশ্চেনটা হলো আমাদের 2 নম্বর কোশ্চেনটা। বলছে কি 2 নম্বর কোশ্চেন বলছে যে প্রথমে আমরা a ভেক্টরের মডুলাস নির্ণয় করব, দেন আমরা b ভেক্টরের মডুলাস নির্ণয় করব, তারপরে এই দুটোকে যোগ করতে বলছে। তাহলে আমরা করে নিই a ভেক্টরের মডুলাস তোমরা জানো যে আমরা কোন একটা ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করে সাধারণত এইভাবে, যে আমরা ওই থিওরি ক্লাসে এগুলো শিখে আসছি। এইভাবে যদি একটা ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরের মডুলাসটা আমরা নির্ণয় করি কিভাবে, √ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার। এটা হলো আমাদের ছিল থিওরি ক্লাসের। তো তোমরা যারা থিওরি ক্লাসটা করে আসো না, অবশ্যই এইগুলোর যে প্রিভিয়াস যে থিওরি ক্লাসগুলো ছিল সেগুলো অবশ্যই করে আসবা। আচ্ছা, তো এখানে আমরা যদি সেই a ভেক্টরের মানটা বের করি, তাহলে মানটা বের করলে কত হবে, 2a স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 3a স্কয়ার। তাহলে আমাদের অ্যানসারটা এখানে আসবে 449 আর হলো 9। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, হ্যাঁ এটাকে আমরা যদি যোগ করি তাহলে যে অ্যানসারটা আসবে সেটা হলো আমাদের √62 আসবে অ্যানসার। আচ্ছা, অ্যানসার বলতে আমরা মডুলাস অফ a, এখন আমরা সেম ভাবে কি বের করব, আমরা মডুলাস অফ কি বের করব। তাহলে মডুলাস অফ b যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, আমরা এই যে b এর মানটা বের করব, 4 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে কত আসবে আমাদের 16 9 16। তাহলে কত আসে 16 হলো 32 আর হলো √41। আচ্ছা, তাহলে এখানে আমাদের 41 আসছে। এরপর আমাদের যেটা বলছে যে a ভেক্টর প্লাস b ভেক্টর মানটা বের করতে বলছে, এই যে আমাদের কোশ্চেন হলো এটা। তাহলে কি করব, আমরা এখানে যেটা করব সেটা হলো এই যে 62 প্লাস √41, এটা আমাদের অ্যানসার। তাহলে আমরা কিন্তু অলরেডি তিনটা ম্যাথের অ্যানসার তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো বারবার বলতেছি এই ম্যাথগুলো খুবই ইজি, এগুলো জাস্ট হলো তোমাদের প্র্যাকটিসের জন্য এবং তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বিয়োগের বলছে। তাহলে আমি এগুলো মুছে ফেলি, তোমরা সবাই নোট করে নাও। তাহলে আমাদের এই প্রথম তিনটা কোশ্চেনের অ্যানসার আমরা দিয়ে দিয়েছি। এরপরে যে অ্যানসারটা দিব সেই পরের অ্যানসারটা কি, দেখো পরের অ্যানসারটা হলো এটা হলো আমরা 4 নাম্বার দিই। তাহলে 4 নাম্বার অ্যানসারটা হলো আমাকে বলছে কি যে a - b বের করতে। তাহলে a - b যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, প্রথমে a ভেক্টরের মানটা বসাই, 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে কি বলবো, এই ভেক্টরটা বসাবো। তাহলে বসাবো কিভাবে, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা একবারে পুরো ভাঙিয়ে করে দিচ্ছি, দেখো কিভাবে হয়। এটা হলো 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই যে মাইনাস, এই মাইনাসটার কারণে যখন আমরা ব্র্যাকেটে উঠাই দেব তখন এই মাইনাস দ্বারা এগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে এখানে হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে এখন এটাকে আমরা যদি সমাধান করি, সমাধান করলে কত আসবে, 2i ক্যাপ মাইনাস 4i ক্যাপ কে যদি আমরা এইভাবে বীজগণিত দিক যদি বিয়োগটা করি তাহলে বিয়োগটা করলে আমাদের আসবে 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, আর এখানে আছে কি 7, এখানে আছে 3, তাহলে আমাদের आंसर আসবে হলো 10j ক্যাপ, এখানে আছে প্লাস 3 আর এখানে আছে মাইনাস 4, তাহলে এখানে আমাদের आंसर শুধু k ক্যাপ। ওকে, শুধু k ক্যাপ দ্বারা মানে 1k ক্যাপ বোঝায় আর কি। তো আমাদের কিন্তু এই आंसरটা করা শেষ, এই কোশ্চেনের आंसरটা দেওয়া শেষ। এরপর আমাদের যেটা বলছে যে আমরা যদি এটাকে 5 নাম্বার দিই, তো 5 নম্বর आंसरটা কি বলছে যে আমাদের এই a - b বের করার পরে তার মূল্য নির্ণয় করতে বলবে। সেম ভাবে আমরা এই অঙ্কটা যেভাবে করছিলাম, এই অঙ্কটার মিনিংটা কি, মিনিংটা বোঝা ট্রাই করো যে a ভেক্টরকে b ভেক্টর বিয়োগ করার পরে যে ভেক্টরটা পাবো তার মান বের করা। এই জন্য কি লেখা হয়েছে তোমার হলো a ভেক্টর মাইনাস v ভেক্টর তার মডুলাস। তাহলে a ভেক্টর মাইনাস v ভেক্টর এর মান তো আমরা জানি অলরেডি, সেটা কোনটা, এইটা। তাহলে এইটার মডুলাস যদি আমরা করতে চাই তাহলে কি হবে আমাদের -2 10 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার। তাহলে এখানে কত আসে আমাদের, এখানে আসে 4 প্লাস 100 প্লাস
1, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হলো আমাদের 105। তাহলে আমাদের অলরেডি 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলেছি। এখন আমরা যদি এটা করতে চাই তাহলে দেখো একটু আগে কিন্তু আমরা তোমাদের প্রিভিয়াস যে ম্যাথটা করেছি সেই ম্যাথে কিন্তু তোমাদের মডুলাস অফ এ এবং মডুলাস অফ কি বি কিন্তু আমরা বের করেছিলাম। তো সেই মডুলাস অফ এ এবং মডুলাস অফ বিটা কি ছিল? ওকে, আমি মডুলাস অফ এ বের করার জন্য তোমরা কি করবা, এটাকে যোগ করবা। এটাকে যোগ করলে আমি এবার সরাসরি করে দিই, 4 প্লাস 49 প্লাস কত 9 হয়। তাহলে এখানে তোমাদের যে অ্যানসারটা আসবে সেটা হলো কত আসবে, এখানে সেটা হলো আমাদের 62 আসবে। এরপর আমরা সেম ভাবে মড অফ বা মডুলাস অফ যদি বি বের করি তাহলে বি বের করলে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কত আসবে, এখানে দেখো সেম ভাবে আগের মতো করব, 16 প্লাস 9 প্লাস 16। তাহলে আমরা এটাকে যেটা করব সেটা রুট ওভার 41। তাহলে আমাদের কি বের করতে বলছে, মড অফ এ মাইনাস মড অফ বি। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে কি আসবে, রুট ওভার 62 মাইনাস রুট ওভার 41। ঠিক আছে, তো আই থিংক তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো এই ফাইনাল যে ম্যাথটা যেটা আছে এটা আমরা কিভাবে তাহলে সলভ করব, দেখো এটা আমরা কিভাবে সলভ করি। আমরা যদি এই নাম্বার কোশ্চেনটা সলভ করি তাহলে এটাকে আমরা কি, এটা 6 দিলাম আর এটা দিলাম আমরা 7। তাহলে 7 নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি হবে, দেখো আমাদের 2a প্লাস 3b। তাহলে এটা কি আসলে এটা বোঝায় যে এই যে a ভেক্টরটা ছিল এই a ভেক্টরের দ্বিগুণ কোন একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের 2i ক্যাপ 7j ক্যাপ 3k ক্যাপ প্লাস এখানে 3 আছে, 3 দেওয়ার পর আমাদের বি ভেক্টরটা বসাও, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে দেন এটাকে একটু গুণ করে দাও, 2 এর সাথে এটা গুণ করে দিলে 4i ক্যাপ হয় প্লাস 7 14j ক্যাপ হয় প্লাস 6k ক্যাপ হয় মাইনাস 9j ক্যাপ হয় 12k ক্যাপ হয়। তো গুণ করে দেওয়ার পরে দেন আমাদের কাজটা কি, দেন আমাদের কাজটা হলো এটাকে যোগ করা। এখন 4i ক্যাপ আর এখানে আছে 12, তাহলে 16i ক্যাপ, এখানে আছে হলো তোমার 14, এখানে আছে কি 9। তাহলে এখানে আমরা কত দিব, প্লাস 5j ক্যাপ, এখানে আছে এটা, তাহলে প্লাস 18k ক্যাপ। তাহলে ওকে ফাইন, আমরা নির্ণয় করে ফেললাম। এরপর আমাদের কি বলছে যে এখানে দেখো এখানে একটা 3 দাও, হ্যাঁ এখানে একটা 3 না সমস্যা নেই, 3 না দিলেও চলবে, এই ম্যাথটা হইলে হয় আর কি। ঠিক আছে, তো এরপরে তোমাদের যেটা সলভ করতে বলছে তাহলে এইখানে আমরা কি করব, আমরা সেম ম্যাথটাকে আবার করব। দেখো এটা ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো এবার আমরা কি করব 8 নাম্বার, এটা হলো 8। তো এরপরে কিন্তু মড বের করতে বলছে, কোন ভেক্টর কিন্তু বের করতে বলে নাই। কিসে বলছে যে 2i a ভেক্টর মাইনাস b ভেক্টর, এইটার আবার মড মানে মডুলাস। তাহলে কি করব আমরা 2a ভেক্টর মাইনাস b ভেক্টরটা আগে আমরা একটু নির্ণয় করি। তাহলে কি হবে, এটা 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে 4i ক্যাপ প্লাস 14j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস শুধু b ভেক্টর, শুধু b ভেক্টর কি 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস থাকলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস 4k ক্যাপ। দেন এটাকে সলভ করলে দেখো এটা কত হয়, এটা হলো 0i ক্যাপ, এটা হলো 3j, এটা হলো প্লাস 17j ক্যাপ, এটা হলো কত হয় প্লাস 2k ক্যাপ। তাহলে দেখো আমরা আলটিমেটলি ভেক্টরটা কি পাচ্ছি, 17j ক্যাপ প্লাস 2k ক্যাপ পাচ্ছি। এখন শুধু কি এইটা বের করতে বলছে না, আমাদের কিন্তু কোশ্চেনে এই মডুলাসটা বের করতে বলছে। তাহলে মডুলাসটা কিভাবে বের করব, 17 স্কয়ার এই, তাহলে এটাকে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করে বসাই দিব। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো 305। তাহলে এইভাবে হলো আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক অবস্থায় কোনো ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করি সেই ভেক্টরগুলো দ্বারা যদি যোগ বিয়োগ আসে তাহলে আমরা এইভাবে প্রসেসগুলো করব। আচ্ছা, তাহলে এখন আমরা এরপরে আমরা চলে যাব একক ভেক্টর নিয়ে, যে আমাদের যে একক ভেক্টরটা ছিল সেই একক ভেক্টর দিয়ে আমরা কিছু ম্যাথ করব। একক ভেক্টরটা আসলে আমি তোমাদের কি পড়িয়েছিলাম, একক ভেক্টরটা হলো এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান কি থাকবে, 1 থাকবে, এবং ওই ভেক্টরটা সাধারণত আমরা কেন ব্যবহার করি, কোন একটা ভেক্টরের ডিরেকশন দেওয়ার জন্য আমরা সাধারণত একক ভেক্টর ব্যবহার করি। যেমন আমি তোমাদের যদি একটু বুঝাই যে ব্যাপারটা এরকম হলো, সি একটা ভেক্টর, এইদিকে, তো সি ভেক্টরের দিক থেকে এইদিকে নির্দেশ করতেছে। তো এই সি ভেক্টরের এই যে এই লাইনের যে লেন্থ, এই লেন্থটা হলো সি ভেক্টরের মান, সেটা আমরা থিওরিটিক্যাল ক্লাসে পড়ে আসছি।
এই যে সি ভেক্টরের মান হলো এটা। তার মানে দেখো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হলে কি শুধু কি আমাকে কি মান দরকার হয়, মানের সাথে সাথে একটা দিকেরও দরকার হয়। তাহলে এই দিকটা আমরা কিভাবে দিব, এই দিকটা আনার জন্য এমন একটা জিনিস করব যে জিনিসটা করলে আমাদের এর মানের কোনো কি হয় না, চেঞ্জ যাতে না হয় এবং দিকটাও যাতে বোঝায়। তাহলে সেটা কি করতে পারি, সেটা আমি যেটা করতে পারি যে আমি এই সি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নিতে পারি, ছোট্ট এইটা একটা একক ভেক্টর নিতে পারি, এটাকে আমরা সি ক্যাপ বলতে পারি। তাহলে এখানে কি দিব আমরা এটাকে সি ক্যাপ। তাহলে দেখো এখন কিন্তু হয়ে গেল সি ভেক্টর, ওর একটা মান আছে এবং ওর একটা দিক আছে। তাহলে সি ক্যাপ যেটা সেটা কিন্তু একটা একক ভেক্টর এবং এই একক ভেক্টরের দিক কোন দিকে, সি ভেক্টরের বরাবর, এবং এর মান কত 1, তো সো এর মান তো 1 দিয়ে একে গুণ করলে কিন্তু এর মানটা মানে সি এর যে মানটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ফর্মুলা থেকে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাকে যদি কেউ কোনোদিন বলে যে তাহলে এই একক ভেক্টরটা বের করো, তাহলে দেখো একক ভেক্টর আমরা কিভাবে পাবো, যে কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দিয়ে আমি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি আমরা, একটা একক ভেক্টর পাচ্ছি। খেয়াল করছো ব্যাপারটা? দেখো এখানে যদি তুমি যদি এইটাকে এই পাশে রাখো বা এটাকে এই পাশে নিয়ে আসো, তাতেও কিন্তু সেই জিনিসটাই হয় যে কোনো একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা ওই ভেক্টরের দিকে, কোন ভেক্টর, সি ভেক্টরের দিকে একটা কি পাবো, একক ভেক্টর পাবো। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ফর্মুলা রিলেটেড আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেগুলো ম্যাথগুলো করলে আমাদের এই কনসেপ্টগুলো মোটামুটি আরো ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করব, সেটা হলো যদি v ভেক্টর ইজ ইকুয়াল টু 0.6 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস c k ক্যাপ হয়, তবে c এর মান মানে এই যে মানটা, c এর মান কত হলে এই v ভেক্টরটাকে, এই যে v যে ভেক্টর, এই v ভেক্টরটাকে আমরা একটা একক ভেক্টর বলতে পারবো। তাহলে আসলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে অলরেডি তোমরা কিন্তু বুঝে গেছো যে আসলে c এর মানটা আমরা কিভাবে বের করব। এখানে কিন্তু আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে। সেই ক্লুটা কি, সেই ক্লুটা হলো যে আমাকে বলছে যে এই ভেক্টরটা কি হবে, একটা ইউনিট ভেক্টর হবে। তো এই ভেক্টরটা যদি একটা ইউনিট ভেক্টর হতে হয় তাহলে আমরা অবশ্যই জানি যে এই ভেক্টরটার এই ইউনিট ভেক্টর যদি হয়, সেই ইউনিট ভেক্টর যদি আমরা বের করি, মড বের করি, সেই মড বের করলে বা মডুলাস যদি করি বা মান যদি বের করি তাহলে আমাদের কত বের হবে, অবশ্যই 1 বের হবে। তাহলে এখন আমরা এটার মানটা একটু লিখে নিই। মানটা কিভাবে লিখবো, মানটা লিখবো হলো 0.6 স্কয়ার 0.8 স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমরা কি করব, সমাধান করব, সমাধান করে c এর মানটা বের করব। তাহলে সমাধানটা কিভাবে করব খেয়াল করো, এইটুকুকে সমাধান করলে आंसर আসবে 1, c স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখন এটাকে করি 1 প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে c ইজ ইকুয়াল টু आंसर আসে আমাদের কি 0। তার মানে c এর মান যদি 0 হয় তাহলে এই v ভেক্টরটা একটা একক ভেক্টরের মতো কাজ করবে। কথা ক্লিয়ার? আচ্ছা এখন একটা জিনিস বলে রাখি তোমাদের সুবিধার জন্য, কারণ দেখি তোমাদের এডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এই জন্য তোমরা যে কাজটা করবা যে কিছু কিছু ম্যাথমেটিক্যাল ট্রিক্স যেগুলো বাসা বসে প্র্যাকটিস করবা। দেখবা যে একসময় প্র্যাকটিস করতে করতে এই যে টাইপের যে এটা যে 1 হয়েছে এটা কিন্তু আমি ধরো দেখে বুঝে গেছি, এরকম সেম ভাবে তোমরাও কিন্তু বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা খেয়াল করো, যে আমাদের কিছু ত্রিভুজ থাকে, কিছু প্যাটার্নের ত্রিভুজ থাকে, যেমন ধরো এরকম যে ত্রিভুজ হয়, এটার মান যদি ধরো সে 4 হয়, এটা যদি 3 হয়, মান সেটার মান কত হবে, 5 হবে। এটা আমরা অলরেডি জানি কিভাবে হইছে, এটা পিথাগোরাস সূত্র দেখে হইছে। সেম ভাবে এইটার ইকুইভ্যালেন্ট আরেকটা আছে, থাকতে পারে এরকম, যেমন ধরো এই যে এটা যদি ধরো আমাদের 4 হয়, এটা যদি 6 হয়, এটার কাজ করো, এটা 8 6, তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, এটা মাস্ট কত হবে, 10 হবে। ক্লিয়ার? কারণ কেন, পিথাগোরাস সূত্র অনুসারে আমরা জানতে পারি এই যে 6 এর স্কয়ার যদি করি তাহলে কি হয় 36, আর 8 এর স্কয়ার যদি করি তাহলে 64। তাহলে 36 আর 64 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 100 হবে। 100 কে যদি রুট করি आंसरটা আমাদের 10 বের হবে। তাহলে বিষয়টা খেয়াল করো। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি যে আমরা এখানে এই সিম্পল ওয়েতে একদম ঠান্ডাভাবে চিন্তা করো যে এই যে ম্যাথটা আমাদের যদি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার থাকতো তাহলে আমরা এটা কি 10 স্কয়ার লিখতে পারতাম। বাট এটা যদি এইভাবে না থেকে প্রত্যেকটা জায়গায় যদি 10 দিয়ে ভাগ করা হইতো তাহলে আমাদের आंसरটা কি আসতো, 0.6 স্কয়ার 0.8 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার আসতো। আলটিমেটলি এইটুকু করলে রেজাল্ট কত আসে, 1 আসে। তো এই যে সিম্পল যে ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একক ভেক্টরে একটা ম্যাথ করলাম, চলো আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা তাহলে আমরা চলো এই ম্যাথটা সলভ করি। ম্যাথটা কি বলছে যে একটি বস্তুর এমন একটি বেগ বের করো যার মান 10 ms ইনভার্স 1। তার মানে আমাকে একটা বেগ বের করতে বলছে কোন একটা বস্তুর যার মান হবে কত, 10 ms ইনভার্স 1। তাহলে এটা হবে অবশ্যই বেগের সেই মডুলাসটা আর কি।
এবং বলছে এর দিক মানে যে বেগটা আমরা বের করবো তার দিকটা হবে কি আর ভেক্টর বরাবর, এবং সেই আর ভেক্টরটা আমাকে কি করছে দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করবো? প্রথম কথা হলো যে আমরা এটাকে লিখবো এইভাবে, দেখো সলিউশন। তাহলে ধরো আমরা যে বেগটা বের করবো সেটা হলো ভি। তো ভি ভেক্টরকে সাথে আমরা কিভাবে লিখি? মড অফ ভি, এবং এই ভি এর একটা একক ভেক্টর। এইভাবে তো আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, এবং মান এবং কি দিয়ে? দিক দিয়ে। আচ্ছা ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এখন আমাদের কি কি দিয়ে দিয়েছে? আমাদের দিয়ে দিয়েছে যে এর মানটা, যে বেগটা আমরা বের করব তার মান হবে 10 মিটার পার সেকেন্ড, এবং এই দিকটা আমাকে বলেছে দিকটা কোন বরাবর? আর ভেক্টর বরাবর। আচ্ছা আর ভেক্টর বরাবর তার মানে কি? আমরা একটা কাজ করতে পারি কিন্তু, আর ভেক্টর বরাবর একটা ভেক্টরের দিক আছে, সেটা হলো আর ভেক্টরের একক ভেক্টর। তাহলে আমরা চাইলে লিখতে পারি এইভাবে যে মড অফ আই ক্যাপ ইজ ইকুয়াল টু, মানে এই আমি যে ভি ভেক্টরটা নিয়েছি, যে ভি ভেক্টরটা আমরা বের করব তার যে একক ভেক্টর মানে তার যে দিক, আর আর ভেক্টরের যে একক ভেক্টরের দিক সেটা কিন্তু সেম দিক হবে। কেমন বুঝলাম কিভাবে? কারণ বলছে যে আমি যে বেগটা বের করব বা আমাকে যে বেগটা বের করতে বলা হয়েছে তার দিক হবে এই আর ভেক্টর বরাবর। তাহলে আমরা আর ভেক্টর বরাবর যদি একক ভেক্টর নিই, খেয়াল করে ব্যাপারটা এরকম হবে যে আসলে ধরো এই আমাদের সে আর ভেক্টরটা, তো আর ভেক্টর বরাবর আমরা কি করলাম? এটা এই আমাদের আর ভেক্টর, এখানে আমরা কি করলাম? এটা আর ক্যাপ নিলাম। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে মান 10 হবে, কিন্তু এর দিক হবে কি? আর এর বরাবর। তার মানে এর দিক কি? এই আর এর বরাবরই। তাহলে আর এর বরাবরই আমরা এটা কি নিতে পারি? এই একক ভেক্টরের সমান হবে কার দিক? যে বেগটা বের করব তার দিক। এই দিকটা হবে কি? সমান। আচ্ছা এখানে আমরা মডুলাস না দিই। আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখানে এইটা সমাধান করতে পারি হবে যে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ ভি, এই যে ভি ক্যাপ, এই ভি ক্যাপের জায়গায় আমরা কি দিতে পারি? আর ক্যাপ। আচ্ছা তাহলে একটা কাজ করো, খেয়াল করো, আমরা চাইলে এই আর ক্যাপের মানটা কিন্তু চাইলে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? খেয়াল করো যে আর ক্যাপের মান আমরা জানি কি কোন ভেক্টরের একক ভেক্টর হলো ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ। তাহলে ভেক্টরটা কি? ভেক্টরটা হলো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 4k ক্যাপ। এখন এটাকে আমরা কি করব? এটার মান দিয়ে ভাগ করে দেব। তাহলে এটার মানটা কত হবে? খেয়াল করো 4 প্লাস 9 প্লাস কত? 4, সরি এখানে আমাদের 4, এখানে 2 4, এখানে আমাদের 20 রুট ওভার 29। তাহলে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর এটা আমরা যদি করি তাহলে কত আসবে? রুট ওভার 29। তাহলে এই মানটা আমরা এখানে বসে দিতে পারি। তাহলে কি হলো? আমাদের ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 10। এই 10টা পাইলাম কোথায়? আমাকে বলে দিয়েছে আমি যে বেগটা বের করব তার মান থাকবে কত? 10। এজন্য এই মানটা আমি কি 10 বসাইলাম, এবং এখানে আর ক্যাপ ইজ ইকুয়াল টু কত পেলাম? এটা এখানে বসাই দিই আমরা। তাহলে কিভাবে বসাবো? 2i ক্যাপ এখানে আমরা রুট ওভার 29 দিয়ে দেবো। কেউ যদি এখানে অ্যান্সার লেখো তার অ্যান্সার অবশ্যই হবে। কেউ যদি এটাকে চাও যে আমি একটু সাজাই লিখবো ভাইয়া, হ্যাঁ অবশ্যই তুমি সাজাই লিখতে পারো। তো সাজাই লিখলে কত হবে? খেয়াল করো 20 গুণ করে একবার সাজাই লিখতে পারো, সমস্যা নাই। মাইনাস 30 রুট ওভার 29 জে ক্যাপ প্লাস 40 রুট ওভার 29 কে ক্যাপ। তাহলে এইখানে আমাদের সেই অ্যান্সার, এই হলো আমাদের সেই বেগ, যে বেগটা আমাকে কোশ্চেনে চাইছিল। তাহলে কি বলছিলাম? একটি বস্তুর এমন একটা বেগ বের করতে হবে যার মান কত? 10, এবং এর দিক হবে আর ভেক্টরের বরাবর। তাহলে খেয়াল করো আমি তাহলে একটা ভেক্টর ধরলাম যে যার মান দেওয়া আছে কত? 10, এবং এর হলো সেই ভেক্টরের কি দিক, এবং এই দিকটা বরাবর আমরা কি বসাতে পারি? আর এর দিক বসাতে পারি। আর এর দিক মানে কি? ওই আর ভেক্টরের বরাবর একটা একক ভেক্টর। তাহলে আমরা আর ক্যাপ লিখতে পারি। কেন আর ক্যাপ লিখলাম? কারণ আর ক্যাপ আমরা এই আর ভেক্টরের সাহায্যে খুব ইজিলি বের করতে পারি, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। ওকে, তাহলে এই ছিল আমাদের একক ভেক্টর রিলেটেড ম্যাথ। চলো আমরা আরেকটা ম্যাথ করি। ওকে, এই ম্যাথটা আমরা একটু দেখি কি বলা হয়েছে আমাদের এই ম্যাথে। এই ম্যাথে আমাদের বলছে যে a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এবং বলছে b ভেক্টর ইজ ইকুয়াল টু 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ। এই দুটো ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে। তো আমাকে বলছে এমন একটা ভেক্টর বের করো, মানে নতুন একটা ভেক্টর বের করার কথা তারা বলতেছে। তো এখানে ক্লু কি কি দিছে? ক্লু হলো যার মান, একটা ক্লু, প্রথম ক্লু হলো ওই ভেক্টরটা যেটা আমি বের করব সেই ভেক্টরটার মান বি ভেক্টরের মানের সমান। তার মানে যে ভেক্টরটা আমাকে বের করতে বলা হয়েছে সেই ভেক্টরটার মান যাতে বি ভেক্টরের মানের কি হয়? সমান হয়, এবং এই ভেক্টরের সমান্তরাল। তো এই ভেক্টরের সমান্তরাল এটা আমাদের সেকেন্ড ক্লু বলতে কি বোঝাচ্ছে? যে আমি যে ভেক্টরটা বের করব তার যে মান থাকবে সেটা বি ভেক্টরের মানের সমান হবে, এবং তার যে দিক হবে সেটা বলতে এখানে এর সমান্তরাল হবে। তাহলে এই বিষয়ে খেয়াল করো যে আসলে ধরো এই ভেক্টরটা এইদিকে,
তা আমি এমন একটা ভেক্টর বের করব যে ভেক্টরটা ধরো এই যে বি ভেক্টর, ধরো বি ভেক্টর আর কি। তো বি ভেক্টরটা যেদিকে এই হলো বি ভেক্টর, তো বি ভেক্টর যেদিকে হোক না কেন বি ভেক্টরের যে মান সেটা সি ভেক্টরের মানের সমান হবে। আমি ধরলাম সলিউশন যে ভেক্টরটা আমি বের করব সেই ভেক্টরটা হলো কি সি ক্যাপ। তাহলে সি ক্যাপের মডুলাস অফ সি আর এখানে কি এই মানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ সি আর কি সি ক্যাপ। তাহলে এখন এই সি ভেক্টরটা আমরা তো বের করতে যাচ্ছি, আমি এই হিসেবে আমাকে ক্লু কি দিছে, এক নাম্বার ক্লু দিছে যে সি ভেক্টরটার যে মান হবে সেটা তোমাকে যে বি ভেক্টরটা দিয়ে দিয়েছে তার মানের সমান। তাহলে আমরা এখানে এই যে সি মডুলাস এর পরিবর্তে আমরা বি মডুলাস দিতে পারি। আর এখানে সি ক্যাপ, এই সি ক্যাপটা কোথায় পাবো, মানে আর সি ক্যাপ হলো সি ভেক্টরের দিক। তো আমাকে একটা কথা বলে দিছে এখানে, কি বলে দিছে যে এর সমান্তরাল। আচ্ছা এর সমান্তরাল মানে তুমি যদি এই সমান্তরাল করে আরেকটা ভেক্টর আঁকো, তাহলে এর সমান্তরাল মানে কি যে এর যে অভিমুখ বা এর যে দিক আর তুমি যে ভেক্টর সি বের করতেছো তার দিক কি সেম? ওকে, অবশ্যই সেম। তাহলে আমি যদি এ বরাবর একটা একক ভেক্টর নিই এ ক্যাপ এবং সি ভেক্টর যে এই যে সি ক্যাপ, তার মানে কি এর দিক আর এর দিক কি সেম হওয়ার কথা। তাহলে আমরা সি ক্যাপের জায়গায় কি বসাতে পারবো, এ ক্যাপ বসাতে পারবো। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো বি এর মডুলাসটা বের করা। তাহলে বি এর মডুলাস কত হবে এখানে আমাদের 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। তাহলে এখানে তোমরা যদি সমাধান করো তাহলে কি আসবে 49 প্লাস 24 স্কয়ার করলে আমাদের আনসারটা কত আসবে, সেটা হলো 576 আসবে। আচ্ছা দেন এটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের আসবে 625। এটাকে আমরা যদি করি তাহলে আমাদের আনসার আসবে 25। তাহলে মডুলাস অফ বি এর মান আসছে কত 25। আচ্ছা আর এ ক্যাপটা একটু বের করি। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু কি, কোন ভেক্টরকে আমরা একটু পাশের সাইডে বের করি। ধরো আমরা এটা তো বুঝতে পারছি, আমরা এখানে বের করি। এই যে এ ক্যাপটা কি, যে এ ভেক্টর আর তার মান। তাহলে এই ভেক্টরটা কত দাও 3 4। তাহলে এখানে কি লিখবো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে আমাদের এখানে কত আসতেছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর এখানে আসতেছে কত 9, আর হলো তোমার হলো কত 16। 25 এর রুট করলে आंसर আসবে কত 5। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, আমি যে ভেক্টরটা বের করব সেই ভেক্টরটার মান সেটা বি এর মানের সমান। বি এর মান কত 25, লেখো 25। আর এখানে কি এ ক্যাপের আমরা এইটা পেয়েছি, তাহলে এটা এখানে বসিয়ে দাও। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে গুণ করলে আমাদের কত আসবে, খেয়াল করো বিষয়টা আমরা যদি সাজায় লিখতে চাই তাহলে 15i ক্যাপ আর এখানে আসবে আমাদের j ক্যাপ। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর যেটা আমাকে বের করতে বলেছিল। তাহলে আমরা ম্যাথের প্রসেসটা নিয়ে আবার একটু কথা বলি, যে আমাকে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এমন একটা ভেক্টর বের করতে যে ভেক্টরের মান বি ভেক্টরের মানের সমান। তাহলে আমি লিখলাম, আমি ধরলাম যে আমি যে ভেক্টর বের করব সেটা হলো সি। তাহলে সিটাকে রিপ্রেজেন্ট করে কিভাবে, সি ভেক্টরের মান এবং ওর দিকে একটা একক ভেক্টর মানে সি ক্যাপ। এখন এই যে সি ভেক্টরের যে মান সেটা কোশ্চেনে বলে দিয়েছে সেটা কার সমান হবে, বি এর সমান হবে। এইজন্য আমরা কি লিখছি, সি মডুলাসের জায়গায় আমরা বি ভেক্টরের যে মান মানে বি মডুলাস লিখলাম এবং সি ক্যাপের জায়গায় এ ক্যাপ লিখলাম। এর কারণটা কি, কারণটা হলো আমাকে যদি বলে দিয়েছে যে এর সমান্তরাল, তাহলে এর সমান্তরাল মানে কি, এর সমান্তরাল মানে হলো এর বরাবর। তাহলে এর বরাবর মানটা একটা একক ভেক্টর নিলাম, সেটা কি এ ক্যাপ। তার মানে কি এ ক্যাপের দিক যেদিকে সি ক্যাপের দিকে কি হবে, আসলে ওই দিকে হবে। এজন্য আমরা সি ক্যাপকে এ ক্যাপ দ্বারা প্রতিস্থাপন করলাম। দেন এ ক্যাপের মানটা আমরা এইভাবে বের করে এই মানটা আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে আমাদের ভেক্টরটা চাইছিল, এই যে এখানে আমরা একটা ভেক্টর বের করব, সেই আনসারটা বের হয়ে যাবে। তো আশা করি একক ভেক্টরের যে ম্যাথগুলো আমরা করলাম, এই একক ভেক্টরের ম্যাথগুলোর মাধ্যমে তোমাদের একক ভেক্টর জিনিসটা কি সেটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে ত্রিভুজের সূত্র এবং সামুদ্রিকের সূত্র, এই দুটি সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি যখন থিওরি পড়িয়েছিলাম তোমাদের এই কথাগুলো বলেছিলাম যে এই দুটো আমাদের থিওরি মানে আমাদের যে ত্রিভুজের সূত্র সামুদ্রিক সূত্র আছে এগুলো ভেক্টর যোগ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা সেই রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো এবং তোমরা যদি সেই ম্যাথগুলো আমার সাথে থেকে একটু করো তাহলে দেখবে যে তোমাদের যে আমাদের যে থিওরিটা পড়ছি আর আমরা যখন ম্যাথ অ্যাপ্লাই করতেছি ব্যাপারটা দুইটা মিলে তোমাদের দেখবে একটা স্ট্রং একটা বেসিক তৈরি হবে। তো আশা করি তোমরা যদি সেই ম্যাথগুলো দেখো অবশ্যই অনেক উপকৃত হবা। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা কি বলছে আমাদের, যে a ভেক্টর ইজ ইকুয়াল টু -4 3 5 আর b ভেক্টর ইজ ইকুয়াল টু 3 1 4। তাহলে আমাকে বলছে ab ভেক্টর বের করো। তো ab ভেক্টর বের করো, এটা কি হবে, এটা আমরা একটা কাজ করি, এটা আমরা একটা আগে গ্রাফ দেখি যে এখানে ab ভেক্টর দ্বারা কিন্তু আসলে সরণ ভেক্টরকে মিন করছে। কিভাবে দেখো, তোমাদের ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবা যে a একটা স্থানাঙ্ক যেটার স্থানাঙ্কের মান হলো -4 3 আর 5, আর এখানে ধরো সে b একটা স্থানাঙ্ক যে b এর মান হবে
বি এর মান হবে 3 - 1 3 - 1 4। তাহলে এই হলো আমাদের এ ভেক্টরে এই যে আমরা এ বিন্দুকে ডিফাইন করার জন্য যে অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো r1 একটা অবস্থান ভেক্টর, আর এই r2 একটা কি অবস্থান ভেক্টর। এই হলো r2 একটা অবস্থান ভেক্টর, এটা মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে এটা a বিন্দু, এটা b বিন্দু। তাহলে এই a থেকে b এর দিকে যে ভেক্টর এটাকে বলা হয় কি সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে কি কোনটা বিন্দুর অবস্থানের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলি সরণ ভেক্টর বলি। তাহলে দেখো বিন্দুটা এখান থেকে এখানে চলে আসছে, তার মানে কি এটা সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর AB আমাদের নির্ণয় করতে বলছে। তো AB যদি আমরা নির্ণয় করি কিভাবে নির্ণয় করব খেয়াল করো। আমরা এই যে OAB এখান থেকে কিন্তু আমরা একটা ত্রিভুজ OAB এখানে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করে পাই। আমাদের যে ভেক্টরের যে যোগের যে ত্রিভুজের যে সূত্র ছিল সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো। এটা ছিল আমাদের r1 ভেক্টর, এটা ছিল কি r2 ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্রে কি জানতাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি মানে দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টরের মান এবং দিক নির্দেশিত হয় তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা তাদের কি লব্ধি নির্দেশ করবে। তাহলে খেয়াল করো r ভেক্টর a ভেক্টর একই ক্রমে কিন্তু দুইটা বাহু মানে ভেক্টর নির্দেশ করছে, দেখছো এই r ভেক্টর এটা ab ভেক্টর। তার মানে কি এটা হলো ab ভেক্টর। তার মানে এই যে বাহুটা থাকবে এই তৃতীয় বাহুটা, এই প্রথম বাহু দ্বিতীয় বাহু এই দুইটা বাহু দ্বারা একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই যে 3 নম্বর যে বাহুটা থাকবে সেটা বিপরীত ক্রমে এই দুইটা লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা সেই ত্রিভুজের সূত্র অনুযায়ী কি লিখতে পারি হলো OA ভেক্টর প্লাস AB ভেক্টর ইজ ইকুয়াল টু OB ভেক্টর। তাহলে আমাকে কোন মানটা চাইছে, আমার মানটা চাইছে AB ভেক্টরের মানটা। তাহলে AB ভেক্টর ইজ ইকুয়াল টু OB ভেক্টর মাইনাস OA ভেক্টর। তো এখানে OB ভেক্টর দ্বারা আসলে বুঝাইছে কাকে, OB ভেক্টর দ্বারা বুঝাইছে r2 ভেক্টরকে মাইনাস কি r1 ভেক্টরকে। তাহলে সুতরাং এই তাহলে r2 ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা মূল বিন্দু 0 0 0, তো 0 0 বিন্দুর সাপেক্ষে এই একটা বিন্দুর যদি আমাদের ভেক্টর বের করতে বলে মানে অবস্থান ভেক্টর, তাহলে সেটা আমাদের নিয়ম কি 3i ক্যাপ মাইনাস j ক্যাপ 4k ক্যাপ, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে কি আছে আমাদের r1 এটা কত হবে মাইনাস 4i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। তাহলে এটা আমরা কি করে দেব এখন বিয়োগ করে দিলে আমাদের সেই অবস্থান ভেক্টরটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, সেটাকে একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, যে এবি যখন বলছে আমাকে যে এর পরবর্তীকালে যে আমরা থিওরি থেকে যে জিনিসটা জানলাম এর পরবর্তীকালে আমাদের এমসিকিউ করতে যেন আমরা খুব শর্ট টাইমে করতে পারি সেই জিনিসটা আমরা এখান থেকে বুঝে নিব। যেমন আমাকে বলছে এবি ভেক্টর নির্ণয় করতে, তাহলে এবি ভেক্টর, তাহলে আমরা কি করতেছি দেখছো, আমরা কিন্তু এই স্থানাঙ্ক থেকে মানে এই স্থানাঙ্ক দ্বারা যে ভেক্টরটা তৈরি হয় সেই ভেক্টর থেকে এই স্থানাঙ্কের যে ভেক্টর সেটা আমরা বিয়োগ দিচ্ছি। তাহলে এই স্থানাঙ্ক থেকে এই যে স্থানাঙ্কটা বিয়োগ, তাহলে মাথায় রাখবা যদি আমাদের এরপরে নেক্সট টাইমে কোনো সময় পি কিউ ভেক্টর বের করতে বলে, সে পি এবং কিউ দুটো বিন্দু যদি দিয়ে দেয়, যদি পি কিউ ভেক্টর বের করতে বলে তাহলে তোমরা যেটা করবে সেটা কি ও কিউ ভেক্টর মাইনাস ওবি ভেক্টর শেষ। বা এটাকে তুমি জেনারেলি শর্টকাটে কিউ ভেক্টর মাইনাস কি পি ভেক্টর বলতে পারো। যদি পি কিউ বলে তাহলে কিউ মাইনাস পি, যদি আর এস বলে এস মাইনাস আর। ওকে তাহলে আমরা এটা করে ফেলি, তাহলে এখানে করে ফেলে কত হবে 3i ক্যাপ j ক্যাপ এটা হয়। দেন এটাকে আমরা যদি এখন যোগ করলে আমাদের কত আসবে, যোগ করলে আসবে আমাদের মানে এটা যদি সমাধান করি তাহলে 3 4 7 মাইনাস 4 এই ওয়ানটা না দিলেও চলে। এই তাহলে এবি এটা আমাদের সেই কি, এটা হলো আমাদের সেই সরণ ভেক্টর। এখন এই যে সরণ ভেক্টরটা বের করলাম, আমাকে যদি বলে যে এবি ভেক্টরের মানটা যদি চাইতো কোনো সময় ধরো মানও চাইছে, তাহলে মান বের করতে হলে তোমরা এটা পারবা অবশ্যই। কেন, কারণ এবি ভেক্টরের মান মানে কি তার মডুলাস, আর তার মডুলাস মানে হলো রুট ওভার করো এটা কত 7 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে কত হবে 49 প্লাস 16 প্লাস 1 রুট। তাহলে এটা যদি করো आंसर আসবে মেবি 66 आंसर আসবে। তাহলে এটা आंसर হলো 66। তাহলে এইভাবে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে একটা সরণ ভেক্টরের মান কিন্তু চাইলে বের করতে পারি। ওকে তাহলে এখান থেকে আমি যে অ্যাসাম্পশনগুলো তোমাদের বললাম সেটা কিন্তু খেয়াল রাখবে, যে যদি কোনো সময় আমাদের পি কিউ ভেক্টর বের করতে বলে তাহলে তোমরা কি কিউ মাইনাস পি করে ডাইরেক্টলি তার মানটা এবং সেই ভেক্টরটা বের করে ফেলবা। আচ্ছা তাহলে এই যে আমাদের এই ম্যাথগুলো আছে তিনটা ম্যাথ, দেখো তিনটা ম্যাথের কিন্তু টাইপ একদমই সেম। কি বলছে আমাদের, প্রথমে বলছে a প্লাস বি ভেক্টর তার মড
আলাদাভাবে এ মড প্লাস বি মড যদি হয়, মানে এ প্লাস বি ভেক্টরের যোগফলের মড সেটা যদি এ ভেক্টরের মড প্লাস বি ভেক্টরের মড হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? আমি কোশ্চেনটি শর্ট করে লিখছি, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি বলছে? এরপরে কোশ্চেনটা বলছে যদি সেম ভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাদের মড, এটা যদি মড অফ এ মাইনাস মড অফ বি এবং তাদের মড এটা যদি সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত? এরপরে বলছে এ প্লাস বি ভেক্টরের মড আবার এ মাইনাস বি ভেক্টরের মড, এই দুটো যদি সমান হয় তাহলে এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। তো এই তিনটা যে ম্যাথ, এই ম্যাথগুলো একদম সেম টাইপের। এগুলো আমরা সাধারণত কি দিয়ে করতে পারি? আমাদের যে সামুদ্রিকের সূত্র ছিল সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। তো আমরা প্রথমে একদম বেসিক দিয়ে শুরু করব, আস্তে আস্তে থেকে প্রথমে আমরা একটু সহজ সহজ ম্যাথ দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে আমরা হালকা একটু ক্রিটিক্যালের দিকে আগাবো। আশা করি সাথে থাকবে। দেখো, তো প্রথমে আমরা ম্যাথটা সলভ করি। আমরা যদি এই 1 নম্বর ম্যাথটা যদি একটু সলভ করতে চাই, তাহলে 1 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের? যে যদি খেয়াল করো একটু, আমরা কিভাবে এটাকে সলভ করার ওয়েটা খেয়াল করো, যে আমরা কিভাবে এটাকে সলভ করতেছি। এই যে চিন্তাগুলো, যেই চিন্তা করে তোমাদের টিচাররা বা ভাইয়ারা বা তোমাদের ফ্রেন্ডরা যারা কি ম্যাথ করতেছে, তারা কি চিন্তা করে ম্যাথটা করতেছে, এই চিন্তাগুলোকে ক্যাচ করো। ঠিক আছে? কারণ তুমি যদি একবার চিন্তাটাকে ক্যাচ করতে পারো, দেন এই টাইপের ম্যাথ তুমি নিজেও পরবর্তীকালে করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে কি বলছে আমাদের? এখানে আমাদের যে কথাটা বলছে যে এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর, এইটার যদি মড কার সমান হয়? এ ভেক্টরের মড আর বি ভেক্টরের মডের সমান হয়, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি। তো এটা একটু চিন্তা করলে তোমাদের পারার কথা। বিষয়টা খেয়াল করো তো। ধরো তুমি এইভাবে চিন্তা করো যে এ প্লাস বি, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা দ্বারা আসলে তুমি কি বুঝো? এটা দ্বারা বুঝো যে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে। তো দুইটা ভেক্টরকে তুমি যদি যোগ করো, যোগ করলে কি পাই আমরা? সাধারণত রেজাল্টেন্ট পাই বা লব্ধি পাই। সে লব্ধিটা কি? আর। এবং এই আরটা, মানে এই আর এর যে আমরা যদি এখানে মডুলাস দিই, খেয়াল করো, এই a প্লাস বি ভেক্টরের যদি মডুলাস দিই, এটা মানে কি? এটা মানে কি আর এর মডুলাস, তার মানে লব্ধির মান। ওটা বোঝা যাচ্ছে কি বলছি? a প্লাস বি ভেক্টরের মডুলাস, তার মানে কি? তার মানে হলো আর এর মান, মানে তাদের যে যোগ করার পরে যে লব্ধি, সেই লব্ধির মান। তো সেই লব্ধির মানটা কার সমান? সেই লব্ধির মানটা আলাদা আলাদা করে এই a ভেক্টরের মানের প্লাস বি ভেক্টরের মানের যোগফলের সমান। তাহলে এটা কখন হয়? খেয়াল করে দেখো, দুইটা ভেক্টর আমরা যখন তোমাদের পড়িয়েছিলাম আমাদের সূত্রের বিশেষ ক্ষেত্রগুলো, যে দুইটা ভেক্টর যখন একই দিকে থাকে, তার মানে তাদের আলফার মান যখন 0 ডিগ্রি হয়, তখন আর ম্যাক্স হয়, এবং সেই ম্যাক্সের মানটা কি হয়? a প্লাস বি। তো এটাই তো সেই আলটিমেটলি এই আর ভেক্টর আর a ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে? তার মানে এখানে কি হবে আমাদের आंसर? आंसर হবে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? a এবং b এর মধ্যবর্তী কোণ ছিল আলফা = 0 ডিগ্রি ছিল। তাহলে এটার आंसर হবে 0 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেম টাইপের ম্যাথ পরেরটার জন্য কি হবে? একটু পরেরটার জন্য খেয়াল করো। পরেরটা বলছে a প্লাস b, সেম ভাবে এই 2 নম্বর ম্যাথটা আমরা সলভ যদি করি, 2 নম্বর ম্যাথটা কি বলছে? যে a প্লাস b তার মড, তাহলে a প্লাস b এই দুইটাকে যোগ করার পরে তার যে মডটা আসবে, সেই মডটা হলো a ভেক্টর মাইনাস b ভেক্টর এবং তাদের মডের সমান। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে? তো সেম ভাবে আমরা কি করব? আসলে আমরা আগে দেখব যে a ভেক্টর প্লাস b ভেক্টর দ্বারা কি বোঝায়। a ভেক্টর প্লাস b ভেক্টর দ্বারা বোঝায় যে তাদের কোনো একটা যোগফল করছি, সেটা রেজাল্টেন্ট কি? আর। তাহলে সেটা আর ভেক্টর। আর এইটা যদি আমি মড দিই, এটা মড দ্বারা বোঝাবে যে তাদের যে যোগফল, সেই যোগফলের মানকে মিন করতেছে। তাহলে কি এটা? এই মান। এই মানটা কখন এইটার সমান হয় একটু বলতে পারো? খেয়াল করো তো, এটা কিন্তু বিয়োগফল বোঝাচ্ছে। খেয়াল করছো? কি ফল? বিয়োগফল। যে কখন দুইটা ভেক্টরের যে যোগফলের মান, সেটা ওই ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান হয়, যখন তাদের মধ্যবর্তী কোণ, একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এইদিকে বি। আমি তোমাদের যখন এগুলোর স্পেশাল কেসগুলো পড়িয়েছিলাম সামুদ্রিক সূত্রে, তখন কিন্তু এগুলো আমি তোমাদের দেখাইছি যে দুইটা ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে কাজ করে, তখন তাদের লব্ধির মান তাদের ডিফারেন্সের সমান। এই যে ভেক্টরের মানের কি? ডিফারেন্সের সমান। তো এখানে যেহেতু ডিফারেন্স দেওয়া, এখানে যদি নেগেটিভ দেওয়া, তো নেগেটিভ দেওয়ার কারণে তুমি কি করবা? সেই যে কাজটা করবা সেটা হলো আর, মানে এটা মান লিখতে চাইলে a এর মান মাইনাস b এর মান, এইটা একটা পরমান দিতে হবে। কেন পরমান দিতে হবে? কারণ তুমি তো আর জানো না যে a বড় না b বড়। ঠিক আছে? তো যেহেতু a বড় b বড় তুমি জানতেছ, তুমি কি করলা? a মাইনাস, মানে a এর মান মাইনাস b এর মান দিয়ে দিলে কোনো সমস্যা নেই। আর লাস্ট একটা মডুলাস দিলে কেন? যাতে এর মানটা পজিটিভ বের হয়, কারণ লব্ধির মান নেগেটিভ বের হইতে পারবে না। এই হলো আমাদের অ্যানসার। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যানসারটা কত হবে? অ্যানসার 180 ডিগ্রি। ওকে, ডান। এরপরের কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেনটা বলছে কি, যে যদি আমাদের দুইটা ভেক্টর থাকে a প্লাস b, মানে a আর b, তো তাদের যোগফলের মান এবং ওই দুইটা ভেক্টরের বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো, এইটা তোমাদের আমি যখন
সামুদ্রিকের সূত্র আমি তোমাদের যখন করিয়েছি তখন আমি সামুদ্রিকের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরকে যোগ করা যায় এবং কিভাবে দুটো ভেক্টরকে বিয়োগ করা যায় সেই দুইটা নিয়মই কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। তাহলে আমরা একটু চলো দেখে আসি কি হয়। যেমন এখান দ্বারা কি বোঝাচ্ছে আসলে যে a প্লাস b এর মড মানে r এর মড, আর r এর মড মানে কি জানি আমরা a স্কয়ার b স্কয়ার প্লাস টুয়াইস ab cos আলফা। ওকে গেল। এরপর আমাদের কি বলছে যে a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান সেটাও r, কারণ আমরা জানি ভেক্টরকে বিয়োগ করলে এটা ভেক্টর রাশি পাই, যোগ করলে এটা ভেক্টর রাশি পাই। আচ্ছা তাহলে এটার মান কি হবে? এটার মান আমরা a স্কয়ার b স্কয়ার মাইনাস দিব, আমরা কি দেব? এটা মাইনাস টুয়াইস ab cos আলফা। জাস্ট তাদের মধ্যবর্তী কোণটা লেখার জন্য কিন্তু এখানে আমরা কি দিয়েছিলাম? মাইনাস দিয়েছিলাম। তোমরা অবশ্যই আমার লেকচারটাকে যদি ফলো করো তাহলে এখানে মাইনাস দেওয়ার কারণটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা তাহলে এইখানে আমাদের যে বিষয়টা আসে খেয়াল করো, আমাদের বলছে কি যে এই দুটো জিনিস কি সেম। তাহলে সেম হলে আমরা কি বলতে পারি? আমরা সেম যদি হয় তাহলে আমরা বলতে পারি না যে এখান থেকে যে এইটা ইজ ইকুয়াল টু, আমাদের যদি বলছে এই দুটো সেম তাহলে এটা ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab cos আলফা। তাহলে দেন a স্কয়ার করে উঠে গেলে কি থাকবে আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ার টুয়াইস ab cos আলফা ইজ ইকুয়াল টু cos আলফা। দেন এখান থেকে a স্কয়ার b স্কয়ার আমরা বাদ দিতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের 4ab cos আলফা ইজ ইকুয়াল টু 0, দেন আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0 দ্যাটস মিন 90 ডিগ্রি। তার মানে এই ক্যান্সারটা আমাদের হবে যে 90 ডিগ্রি। তাহলে এটা তোমরা একটু মাথায় রাখতে পারো যে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হবে যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। ওকে তাহলে এই হলো আমাদের অ্যানসারটা ছিল এই তিনটা কোশ্চেনের। তো আমরা আরো সামনে কিছু ম্যাথ দেখতেছি, চলো। আচ্ছা এই যে ম্যাথটা, এটা লেখা আছে কি এখানে যে একই মানের দুটো ভেক্টর, তুমি দুটো ভেক্টর নিবা, সেই দুটো ভেক্টরের মান কি হবে? ইকুয়াল হবে। তাহলে একই মানের দুটো ভেক্টর যদি লম্ব বরাবর ক্রিয়া করে, মানে সেই দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে লম্ব বরাবর, মানে একটা যদি এই দিকে হয় একটা যদি এই দিকে হয়, এইভাবে লম্ব বরাবর ক্রিয়া করলে এদের লব্ধির মান, তাহলে এই দুইটা বল যে লম্ব বরাবর ক্রিয়া করতেছে, ক্রিয়া করার ফলে তাদের যে যোগফল বা তাদের যে লব্ধি, সেই লব্ধির মানটা কত হবে আর দিকটা কত হবে। তো এই ম্যাথটা সলভ করার আগে আমি তোমাদের কিছু সাজেশন দিতে চাই। সেই সাজেশনটা হলো যে আমরা ভর্তি পরীক্ষার সময় বা বিভিন্ন বই যখন পড়ছি তখন দেখছি আমাদের বিভিন্ন শর্টকাট থাকে, যে অমুক জিনিসটা বা অমুক টাইপের ম্যাথ হলে এইভাবে আমরা শর্টকাট সূত্র ইউজ করি। যেমন আমি তোমাদের যদি একটা শর্টকাট ম্যাথের কথা বলি, তোমরা হয়তো এটা বুঝতে পারবা যে তোমরা 9 10 পড়ে আসছো বা ইন্টারমিডিয়েটে যারা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছো তারাও দেখছো যে এরকম যে একটা তক্তা থাকে বা একটা দেয়াল, সেই দেয়ালের ভিতরে একটা বুলেট যদি ঢুকে যায়, ঢোকার পরে ধরো এরকম হলো যে সামথিং একটা দূরত্ব ধরো x মিটার প্রবেশ করার পরে তার বেগ অর্ধেক হয়ে যায়, তার বেগ কি অর্ধেক হয়ে যায়। তো বাকি অর্ধেক বেগ নিয়ে সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তো এই যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা যদি h ধরো, s এর आंसर হবে x/3। তুমি যদি যেই দূরত্বটা দেওয়া আছে সেই দূরত্বটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তোমার आंसर কিন্তু মিলে যায়। তো এই যে টাইপের শর্টকাটগুলো, তো আমার সাজেশন থাকবে এই শর্টকাটগুলো আসলে এইভাবে মুখস্থ না করা। কেন না করা? কারণ এই শর্টকাটগুলো তো আর ধরো এমন না যে আমাদের চাঁদ থেকে নিয়ে আসছে বা মঙ্গল গ্রহ থেকে টেনে নিয়ে আসছে। এই শর্টকাটগুলো আসলে আমরা যদি কোনো একটা ম্যাথকে মান না বসিয়ে ওই মানের জায়গায় কোনো একটা প্রতীক বসিয়ে করি, তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটা আসলে আমাদের ওই টাইপের ম্যাথের জন্য শর্টকাট। যেমন যে জিনিসটা আমরা এখন এইখানে করব, তো এটা করলে তুমি বুঝতে পারবা যে একটা ম্যাথের আসলে কিভাবে শর্টকাট আমরা বের করতে পারি। তো আমার যেটা ইচ্ছা বা আমি যেটা চাই যে তোমরা এই যে শর্টকাটগুলো যেটা থাকবে এগুলো আগে বের করার চেষ্টা করবা যে এই টাইপের ম্যাথের শর্টকাটটা এইটা কেন হয়। তো এই কেন হয় এই আনসারটা যদি তোমার মাথায় একবারে ঢুকে যায় তাহলে কিন্তু দেখবে তুমি এই যে শর্টকাট যে ব্যাপারটা এটা আসলে ওইভাবে মুখস্থ করা তোমার দরকার হবে না। কেন হবে না? কারণ আর যদি মুখস্থ করতেও হয় তাহলে খুব কম টাইমের জন্য বা খুব অল্প টাইম লাগবে তোমার মুখস্থ করতে আর কি, বা মনে রাখতে, মেমোরাইজ করতে। আর তুমি যদি দেখো যে এমনি ফিজিক্সের আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক সূত্র থাকে, তুমি পরীক্ষার এডমিশন টেস্টে যাওয়ার আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আদারওয়াইজ ইংলিশ, বায়োলজি, আইসিটি এগুলো পড়ার পাশাপাশি তুমি যদি এতগুলো শর্টকাট পড়ে যাও তাহলে আই থিঙ্ক তোমার ব্রেনটি খুব প্রেশার পড়ে। তো এই জন্য যেটা করবা সেটা হলো যে একটা জিনিস কিভাবে আসছে এই যে 2 বছর তুমি যে ইন্টার লাইফে পড়বা, কারণ আমি মনে করি একটা স্টুডেন্ট কোথায় পড়বে, তার ড্রিম কি, তার ড্রিম ইউনিভার্সিটি কি, সেটা সে এখন থেকে সেট করে ওই অনুযায়ী পড়াশোনা করবে। আমাকে এখানে যে কথাটা বলছে যে কোশ্চেনে বলছে একই মানে দুটো ভেক্টর, তাহলে আমরা কি করব? এটাকে সলিউশন করব। সলিউশন করব কিভাবে? সলিউশন করব আমরা দুটো ভেক্টর নেব, একটা a ভেক্টর
আর ধরাটা নিলাম কি বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর নিলাম, যে দুইটা ভেক্টর কি মান সমান, তাহলে মান সমান মানে কি আমি ধরলাম a এর যে মড ইকুয়াল b এর মড ইকুয়াল কি ধরলাম a, ঠিক আছে। তো এরা লম্ব বরাবর কি হবে, তার মানে এদের মধ্যবর্তী যে কোণ সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত, তাহলে আমরা সূত্র কিন্তু জানি, সেটা সূত্র কি জানি তোমরা জানো, যে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই লব্ধি নির্ণয়ের সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হলো a স্কয়ার প্লাস a স্কয়ার রুট, তার মানে 2a স্কয়ার, এটার রুট, তাহলে রুট ওভার 2 ইনটু a, দ্যাটস মিন a রুট ওভার 2। আচ্ছা, তাহলে একই মানের দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধির মান কি হবে, a রুট ওভার 2। আর এই এটা কি, এই এটা হলো সেই যে একই মানের, সেই কোন মানের সেই মানটা হলো এই a। আচ্ছা, তাহলে মধ্যবর্তী কোণ থিটা, থিটা যে আমরা কি জানি, আমরা যদি একটু চিত্রটা আঁকা ট্রাই করি, দেখো এই এটা a ভেক্টর, এটা কি b ভেক্টর, আর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ওকে, এবং থিটাটা কি হবে, থিটাটা অবশ্যই দেখো আমরা যদি এটা যেহেতু সামুদ্রিক সূত্রের সাহায্যে করতেছি, তোমরা কিন্তু চাইলে এটাকে সামুদ্রিক বানাইতে পারো। কিভাবে, যে এটার প্যারালাল এখানে একটা নাও, এই নিলা এটার প্যারালাল, আর এইটার প্যারালাল একটা নাও, এই নিলা, এই হলো তাদের কি লব্ধি। তো এটা যদি লব্ধি হয়, থিটা যদি তুমি এর রেসপেক্টে বের করো তাহলে কি হবে আমাদের, 90 ডিগ্রি হলে আমরা জানি যার সাথে কোণ উৎপন্ন করে সে কি নিচে থাকে, এবং পরের ভেক্টরটা এটা, ঠিক আছে। এগুলো সব আমরা সেই সামুদ্রিক সূত্রের বেসিক যে ক্লাস ছিল সেই বেসিক ক্লাস আমরা করে আসছি, কেন 90 ডিগ্রির জন্য এটা হয়। অবশ্যই যদি এটা না বুঝতে তাহলে সেই ক্লাসগুলো তোমরা করে আসবা। আচ্ছা, তাহলে এখানে কি বলছি আমরা, tan ইনভার্স, এখানে 1 এখানে 1, কেন 1 1 আসলে কি a a, তাহলে a a কে কাটাকাটি করলে তোমাদের কি আসবে, আসবে হলো tan ইনভার্স 1, তার মানে 45 ডিগ্রি। তাহলে এটা কত মান আসবে, 45। ডান, ওকে। তাহলে এই যে আমরা ম্যাথটা করাইলাম, এই ম্যাথটা করানোর পরে যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হলো যে এখন ধরো এই টাইপের আরেকটা ম্যাথ তোমাকে দিয়ে দিল, ধরো পরীক্ষা হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেছো, বা তুমি তোমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো, বা তুমি তোমার কলেজের কোনো একটা পরীক্ষায় আসছো। তো সেই পরীক্ষা আসলো যে একই মানের বলতে বলে দিল যে ধরো 20 নিউটন বলের দুটি বল বা দুটি ভেক্টর লম্ব বরাবর পরস্পরের সাথে কি করতেছে, ক্রিয়া করতেছে, তাদের লব্ধি মান বের করো। তার লব্ধি মান তুমি কি করবা, এত সূত্র ইউজ না করে একদম শর্ট টার্মে তুমি জানো যে দুইটা যদি একই মানের হয় তখন তাদের লব্ধি এবং 90 ডিগ্রি কোণ কাজ যদি করে, এই দুইটা জিনিস মানতে হবে। একই মানের 90 ডিগ্রি কোণ, একই মানের 90 ডিগ্রি কোণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, a রুট ওভার 2। তার মানে a হলো কি, ওই যে মানটা দিয়েছি তাহলে এখানে কত দিয়েছে 20, তাহলে आंसर হবে আমাদের কত, 20 রুট ওভার 2। এটা आंसर শেষ। ওকে, আর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ অলওয়েজ কত, 45 ডিগ্রি। যদি একই মানের দুইটা ভেক্টর হয় এবং তারা যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধির দিক হবে যে কোনো একটা ভেক্টরের সাথে কত, 45 ডিগ্রি। আর লব্ধির মানটা হবে যেই মান, এই যে একই মানের জায়গায় যে মানটা দিয়ে দিবে কোশ্চেনে, সেই মান ইনটু রুট ওভার 2। আচ্ছা, তো এখন আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখব। আচ্ছা, এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটা বলছে যে একই মানের দুইটা ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত। এদের বলতে যে দুটো ভেক্টরকে যোগ করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। আমি কোশ্চেনটার সলিউশন হবে এরকম, খেয়াল করো এখানে যে আমাকে দুইটা ভেক্টর নিতে বলছে, আমি দুইটা ভেক্টর নিলাম, একটা p ভেক্টর, এটা কি q ভেক্টর, এবং আরো ক্লু দিছি কি একই মানের। তাহলে একই মানের মানে কি, এই p এর মড আর q এর মড কি হবে, সমান হবে, এবং এটা ইকুয়ালটা আমি কি ধরলাম, a ধরলাম। এখন তোমাদের a নাম মন চাই b ধরো, c ধরো, d ধরো, জান যে নাম সেই অনুযায়ী ধরো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন কথা হলো যে এই যে দুইটা ভেক্টরের মান আমি a ধরলাম, a ধরার পরে কি বলছে আমাদের, এই যে এদের যে লব্ধি মানে আমি যে যোগ যে করব, এই যে p প্লাস q যে করব, এই p প্লাস q করলে যে r পাবো, সেই r এর মানও যে কোনো একটা ভেক্টরের মানের সমান। তো এখন যে কোনো একটা বলতে কি p এর মানও a, q মান হয়, তুমি এটা মান ধরো, এটা এই ধরো। এখন আমাদের বলছে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু y। তাহলে আমরা জানি কি r ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস pq cos আলফা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হলো a স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার cos আলফা। এখানে আর এর জায়গায় আমরা কি বসাতে পারি, আর এর জায়গায় বসাতে পারি কি এই, দেন আমরা যদি স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে কি হবে, a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এখানে টুয়াইস a স্কয়ার দিতে পারি, প্লাস টুয়াইস a স্কয়ার cos আলফা। এটা এই পাশে নিয়ে আসলে আমাদের যেটা হবে a স্কয়ার 2a স্কয়ার cos আলফা। দেন এটাকে আমরা যদি cos আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এই 2a স্কয়ার এই পাশে আনলে কাটাকাটি করার পরে লেখা যাবে মাইনাস হাফ।
দেন আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস হাফ। তো cos ইনভার্স মাইনাস হাফ এর মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই টাইপের মানগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে যদি একই মানের দুইটা ভেক্টর হয় এবং তাদের লব্ধির মান যদি আবার তাদের মানের সমান হয়, তখন তাদের মধ্য অধিকোণ মাস্ট কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। মাস্ট কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। কথাটা কি বোঝা গেছে? ব্যাপারটা আবার দেখো, ধরো এই ম্যাথটাই তোমাকে যদি নিউমেরিক্যাল ভ্যালুতে দিত, নিউমেরিক্যাল ভ্যালুতে এইভাবে যদি বলতো, খেয়াল করো যে পি একটা ভেক্টর বা পি এর মান ধরো 10 নিউটন, ঠিক আছে, আর কিউ এর মান কত নিউটন? 10 নিউটন। তো এদের লব্ধির মান 10 নিউটন, তাহলে মধ্য অধিকোণ কত ডিগ্রি? आंसर কি আসতো? 120 ডিগ্রি। একই মানের দুইটা ভেক্টর লব্ধি যদি তাদের যে কোনো একটা মানের সমান হয়, তাহলে তাদের মধ্য অধিকোণ মানে পি আর কিউ এর মধ্য অধিকোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। এই ম্যাথটা যদি এইভাবে না বলা, যে এইভাবে বলতো, তাহলে কি করতাম? যে ধরো পি একটা ভেক্টর যার মান 5 নিউটন, কিউ একটা ভেক্টর যার মান 5 নিউটন, এদের মধ্য অধিকোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। দেখো বিষয়টা খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা ক্লু হিসেবে আমরা জানতাম যে দুইটা ভেক্টর নিব মানে যোগ করব, তাদের মান যদি সমান হয় এবং তাদের যোগফলের যে লব্ধি, সেই লব্ধি যদি তাদের মানের সমান হয়, তখন তাদের মধ্যে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখন এই চারটা ক্লুর মধ্যে আমাকে তিনটা ক্লু দিয়ে দিছে। কি দিছে? পি এর মান 5, কিউ এর মান 5, আলফার মান 120 ডিগ্রি। তাহলে অবশ্যই কি হবে? লব্ধির মান চাইছে, তাহলে লব্ধির মান কত হবে? অবশ্যই তাদের মানের সমান হবে। তাহলে কত? 5 নিউটন। তাহলে এই যে এই সকল যে ট্রিক্সগুলো, এই সকল ট্রিক্সগুলো কিন্তু আমরা এডমিশন টেস্টে অবশ্যই কাজে লাগাবো, যাতে আমাদের ম্যাথ করতে আমাদের টাইম খুবই কম লাগে। তোমরা যখন বাসায় থাকবে বা যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন কিন্তু অবশ্যই শর্টকাট দিয়ে করবা না, তোমরা ফুল ম্যাথ প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখলাম? যে যদি আমরা একটু শর্টকাট একটা ক্লু দিয়ে রাখি, যদি P = A = Q হয় এবং r এর মানও যদি কি হয়? A হয়, তাহলে অবশ্যই আলফার মান 120 ডিগ্রি হবে। এইটুকু জিনিসটা তোমরা মাথায় রাখো। এর আগের বার আমরা কি বললাম? যে যদি P আর কিউ এর মান কি হয়? সমান হয় এবং আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তখন আর এর মান হয় কিসের? আর এর মান হয় a√2 আর থিটার মান হয় 45। এই যে জিনিসগুলো, এগুলো খাতার কোনটা পাশে বা বইয়ের কোনটা পাশে অবশ্যই নোট করে রাখবা। এগুলো তোমাদের এডমিশন টেস্টে বারবার বলতেছি, খুব পরিমাণ হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এরকম টাইপের আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটারই যদি তোমাদের বলতো যে তাদের যে লব্ধি, সেই লব্ধির দিকটা কত ডিগ্রি হবে, তাহলে সেটা আমরা কিভাবে করতাম? আমরা যেটা লিখতাম সেটা হলো কি tan থিটা = আমরা যেটা জানি যে ধরো এখানে তো আমরা 120 ডিগ্রি করে কাজ করতে, এটা p আর এটা হলো কি আমাদের সেই q। তো এখানে লব্ধি আসলে আমাদের একটা লব্ধি, ধরো এখানে কোনটা জায়গায় আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করা যায়? আমাদের লেখা যায় p এর সাথে কোণ উৎপন্ন করবে q sin আলফা, আর এখানে কি লেখা যাবে আমাদের? q cos আলফা। তো এটা ইজিক্যালটা আমরা যে কাজটা করব এখানে, সেটা হলো আমাদের এইভাবে যে আমাদের যে q এর মান a sin আলফা, p এর মানও a, q এর মানও a cos আলফা। তাহলে এখান থেকে আমরা যদি a কমন নিই, তাহলে a কমন নিলে আমাদের কি ব্যাপারটা আসবে? খেয়াল করো, a কমন নিলে আমাদের আসবে 1 প্লাস cos আলফা। তাহলে এই a আর a ক্যান্সেল করতে পারি, দেন আমাদের এখানে থাকবে কি sin আলফা আসে, আর এখানে আসে কি 1 প্লাস cos আলফা। তাহলে এখানে আসবে আমাদের কি 1 প্লাস cos আলফা। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে sin আলফা যে আমাদের যে ভ্যালুটা, এই sin আলফাকে আমরা কিভাবে লিখতে পারি? চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। খেয়াল করো একটু এখানে, ধরো আমি এভাবে লিখলাম যে sin 2 আলফা বাই 2, চাইলে কিন্তু লিখতে পারি। আমাদের এখানে শুধু কি আছে? আলফা আছে। আমি এখানে sin 2 আলফা বাই 2, এই 2 2 কাটা, তাহলে sin আলফাই হয়। আচ্ছা, আর এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে খেয়াল করো, 1 প্লাস cos cos 2 আলফা বাই 2। তাহলে এটা যদি এভাবে লিখি, তাহলে আমাদের দেখো পরবর্তীকালে যেটা হয় যে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র আমরা জানি যে sin 2 থিটা = কি 2 sin থিটা cos থিটা, আর 1 প্লাস cos 2 থিটা = 2 cos স্কয়ার থিটা। তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে সেই হিসেবে বসাই, তাহলে এখানে sin 2 থিটা মানে আলফা বাই 2, তাহলে আমাদের কি হবে 2 sin
থিটা cos থিটা, আর এখানে আমাদের যেটা হবে সেটা হলো কি 2 cos স্কয়ার থিটা। আচ্ছা ওকে, দেন এখানে আমরা কি এই 2 আর 2 কি করতে পারি, ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করার পরে আমাদের যে জিনিসটা আসবে দেখো এখানে cos স্কয়ার আলফা বাই 2 আর এখানে একটা cos আলফা বাই 2, কাটাকাটি যদি আমরা এটা করি তাহলে থাকবে কি আমাদের cos আলফা বাই 2। তো দেন এখানে আমাদের কি থাকতেছে আমাদের sin আলফা বাই 2 আর থাকতেছে আমাদের কি cos আলফা বাই 2। এটাকে আমরা যদি সলভ করলে হবে tan আলফা বাই 2। তাহলে সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা বাই 2, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আলফা বাই 2। তাহলে এই আমাদের একটা শর্টকাট আমরা জিনিস পেয়ে গেলাম। সেটা কি, সেটা হলো যদি আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের যে লব্ধি, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের যে লব্ধি সেটাও যদি ধরো এদের সমান হয়ে থাকে, তাহলে এদের যে থিটা, সেই থিটার মানটা তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণের কি হবে, অর্ধেক হবে আলফা বাই 2। মানে লব্ধির যে কোণটা, সেই লব্ধির কোণটা তাদের মধ্যবর্তী যে কোণ থাকবে আলফা, তার কি হবে, অর্ধেক হবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো আমাদের অবশ্যই এডমিশন টেস্টে খুব পরিমাণ কাজে দিবে। তো আশা করি এগুলো তোমাদের বুঝতে পারছো এবং এগুলো অবশ্যই বাসায় বসে তোমরা কি করবা, প্র্যাকটিস করবা, অনেক প্র্যাকটিস করবা। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা চলো আরেকটু ডিপ টাইপের ম্যাথ সলভ করি, যেগুলো ম্যাথ আমরা যদি হাতে করতে যাই অনেক টাইম লাগে, কিন্তু সেগুলো আমরা আবার শর্ট টাইমে করে দেখাবো। আচ্ছা আচ্ছা দেখো, যদি এই টাইপের কোনো সময় ম্যাথ আছে যে একই মানের দুটি ভেক্টর যদি থিটা কোণে কাজ বা ক্রিয়া করে, তবে তাদের লব্ধির মান কত। তো এটা আমরা একদম সিম্পল ওয়েতে করতে পারবো। সেটা কি, a স্কয়ার, আমরা ধরে নিলাম যে দুইটা ভেক্টর নিলাম, একটা a আর একটা কিউ, তার মানও কি a। তাহলে a স্কয়ার টুয়াইস a cos কি আলফা, এখানে আলফার জায়গায় আমরা কি দেব, থিটা, কারণ আমাকে বলেছে যে থিটা কোণে কাজ করে। তাহলে এটার সমাধান কি হবে, সমাধান আসবে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার আর কি cos থিটা। আমি যেটাকে ভাঙাই লিখি, 2a স্কয়ার কমন নিই, 1 প্লাস cos থিটা, এটা রুট, দেন 2a স্কয়ার, এটাকে যদি আমরা ভাঙাই সূত্রে লিখতে চাই তাহলে দেখো একটা বিষয় খেয়াল করো, এটা সূত্রটা এরকম যে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের cos থিটা আছে, তো cos থিটাটাকে আসলে আমরা কিভাবে লিখতে পারবো বিষয়টা খেয়াল করো। এখানে আমরা যেটা কাজ করব সেটা হলো এইভাবে লিখবো যে 1 প্লাস cos, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হলো থিটা, আর কিন্তু আমাদের লাগবে কি 2 থিটা। তাহলে এখানে আমরা কাজ করি 2 থিটা বাই 2 লিখতে চাই। তাহলে এটাকে আমরা যদি রুট দিই তাহলে এখন কি হবে আমাদের 2a স্কয়ার ইনটু এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 2 cos স্কয়ার থিটা। এখানে থিটা মানে কি, থিটা মানে হলো থিটা বাই 2। আর এটা ছিল আমাদের কি রুট। রুট যদি আমরা ভাঙি তাহলে ভাঙলে সুতরাং আমাদের কি আসবে, r ইজ ইকুয়াল টু 4a রুট বাই করলে 2 হবে a, আর এখানে cos রে cos থিটা বাই 2। তাহলে যে কোনো দুইটা মানে একই মানের দুইটা ভেক্টর যদি থিটা ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের লব্ধি বের করার আমাদের শর্টকাট নিয়ম হলো এটা। তো এই জিনিসগুলো যদি কোনো সময় এডমিশন টেস্টে পাও এমসিকিউতে, তাহলে অবশ্যই এই জিনিসগুলো তোমরা অ্যাপ্লাই করবা। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এই ম্যাথটা যদি আমরা সলভ করি, এখানে বলছি কি দুইটা ভেক্টরের মানদণ্ডের যোগফল যদি 18 হয় এবং এদের লব্ধির মান যদি 12 হয়, এবার বলছে যদি লব্ধি ছোট মানের, মানে এখানে যে দুইটা ভেক্টর আমরা নিব সেই দুইটা ভেক্টরের মধ্যে একটা হলো ছোট মানের থাকবে, একটা বড় মানের থাকবে আর কি। তো সেই ছোট মানের সাথে যদি 90 ডিগ্রি কোণে থাকে তবে ভেক্টরটার মান কত। তাহলে এখানে আমাদের গিভেন দ্যাট যা যা দেওয়া আছে আমরা একটু লিখি, কি কি দেওয়া আছে আমাদের এখানে। আমাদের দেওয়া আছে ধরো দুইটা ভেক্টর আমরা নিব, একটা a ভেক্টর প্লাস b ভেক্টর, এদের যে মডুলাস তাদের যোগফল মান হবে 18, এবং ধরে নিলাম যে এখানে আমাদের a ভেক্টরের মানটা ছোট এবং b ভেক্টরের মানটা কি বড়, এবং আমাদের কি দেওয়া আছে এদের যে লব্ধির মান, সেই লব্ধির মান দেওয়া আছে কত 12। তাহলে আমরা যদি থিওরিটিক্যালি এটা সলভ করতে চাই, তাহলে থিওরিটিক্যালি সলভ করতে চাইলে আমাদের কি হবে যে r = √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos আলফা। আচ্ছা দেন এই r এর মান কিন্তু আমাদের বলে দিয়েছে সেটা কত 12। তাহলে আমরা যদি 12 এবং এখানে যদি স্কয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে,
উঠে গেলে কি থাকবে a স্কয়ার b স্কয়ার প্লাস টোয়াইস ab cos আলফা। আচ্ছা, তাহলে এইখান থেকে বিষয়টা খেয়াল করে আমাদের কি হয়, পরের লাইনটা 144 থাকে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টোয়াইস ab cos আলফা। এখন এরপর আমাকে যে আরেকটা ক্লু দিয়েছে যে ছোট মানের ভেক্টরটা সাথে 90 ডিগ্রি কোণ থেকে কে লব্ধি, তার মানে চিত্র অনুযায়ী আমরা যদি চিত্র আঁকে তোমাকে দেখাতে চাই, তো চিত্র অনুযায়ী হয় এইভাবে যে এইভাবে আমাদের a ভেক্টর ছোট মানেরটা এটা 90 ডিগ্রি কোণে থাকবে এইভাবে r ভেক্টর, আর b হয়তো বা এরকম কোনো একটা জায়গায় থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমরা যদি tan থিটা বা দিক নির্ণয় সূত্রটা যদি অ্যাপ্লাই করি যে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একাকী বসে থাকে, তাহলে এখানে কি a প্লাস b cos আলফা, আর এখানে হবে এখানে b sin আলফা। তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এখানে কত হবে b sin আলফা a প্লাস b cos আলফা। দেন আমরা যদি এটা করি তাহলে 1/0 হবে, কারণ tan 90 ইকুয়াল আমরা জানি কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ইকুয়াল আসে b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos আলফা। দেন আর গুণ করো, গুণ করলে কত আসবে আমাদের a plus b cos alpha is equal to কি 0। আচ্ছা, এখন যদি এটাকে আমরা সলভ করি, সলভ করলে আমাদের যেটা আসবে সেটা হলো যে b cos alpha is equal to minus a। তো এই যে মানটা পাইলাম, এই মানটা আমরা যদি এখানে এখন ইনপুট করি, ইনপুট করলে আমাদের যে ভ্যালুটা আসবে খেয়াল করো কি ভ্যালু আসবে 1, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে দেখো এই যে b cos alpha is equal to কি আমরা বসাই দেব মাইনাস a, তাহলে আলটিমেটলি কি থাকতেছে 2a স্কয়ার। কেন এখানে এই যে b cos alpha এটা মাইনাস a হলো a স্কয়ার, আর a মাইনাসটা মিলে এই প্লাসের সাথে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি থাকতেছে 144। এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হলো b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটাকে যদি ফর্মুলা আমরা নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে কি হবে b প্লাস a ইনটু b মাইনাস a। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে b প্লাস a বা a প্লাস b যে তাদের যে মান, এটা কিন্তু 18 আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছিল, তাহলে আমরা এখানে কত বসাতে পারি 18 বসাতে পারি। তাহলে 144 ইজ ইকুয়াল টু 18 ইনটু b মাইনাস a। তাহলে সুতরাং এখান থেকে চাইলে আমরা b মাইনাস a ইজ ইকুয়াল টু 144 ভাগ 18 এটা ক্যালকুলেশন করতে পারি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের आंसर যেটা আসবে সেটা হলো কত 8 আসবে। ওকে, তাহলে আমরা দেখো এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু 18 পেয়েছি, আর এখানে b মাইনাস a ইজ ইকুয়াল টু কত 8 পেয়েছি। এই দুটোকে যদি আমরা সমাধান করি a প্লাস b, বা সুন্দর করে লেখো b প্লাস a ইজ ইকুয়াল টু 18 আর b মাইনাস a ইজ ইকুয়াল টু 8, দেন এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসবে 2b, এখানে আসবে আমাদের কত 26। তাহলে b ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের 13 আসছে। তো 13 যদি হয় এখানে আমাদের কত 13, তো b এর মান যদি 13 হয় তাহলে এর মান কত হইতে হবে, দুইটা ভেক্টরের যোগফল তো 18 হইতে হবে, বুঝতেই পারতেছো, তাহলে এখানে এর মান অবশ্যই কি হবে 5 হইতে হবে। তাহলে এই হলো আমাদের কোশ্চেনের সমাধান। তাহলে দেখো এই যে ম্যাথটা এটা যদি আমরা থিওরি দিয়ে করি তাহলে থিওরি দিয়ে করলে এইভাবে করতে হয়, বাট এইটাকে আমরা যদি কোনো এডমিশন আসে তাহলে তো এত টাইম আমরা ম্যাথ করতে পারবো না। এজন্য কি করতে হবে, আমাদের টেকনিক বা আমাদের বেসিক খাটাইতে হবে। ঠিক আছে, যে ম্যাথটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের ঠান্ডা করে চিন্তা করতে হবে। তো দেখো আমি সেই ওয়েটা তোমাদের দেখা দিচ্ছি। তো এটা আমরা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এটাকে আমরা সলভ করে ফেলবো। তো ম্যাথটা তোমরা উঠাও। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে এইভাবে সলভ করতে পারি, খেয়াল করো ত্রিভুজ সূত্রে যে মেথড, সেই ত্রিভুজ সূত্রের মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা সলভ করতে পারি এইভাবে যে আমাদের বলছে দুইটা ভেক্টর আমরা নিব, একটা হলো a ভেক্টর এবং এইটার সাথে লব্ধি থাকবে এইভাবে, এটা হলো কি আমাদের r ভেক্টর। তো বিষয়টা খেয়াল করো, আমি a এবং b কে যোগ করে আমি কি পাবো rটা পাবো। তাহলে বিষয়টা খেয়াল করো, আমি যদি এখানে একটা b দিয়ে দিই এবং সেটার দিক কি এই দিক থেকে এদিক হইতে হবে, তবেই তো আমি ধরো a আর b কে যোগ করলে আমি যদি a ভেক্টর b ভেক্টরকে যোগ করি তাহলে তো আমরা কি পাবো r ভেক্টর পাবো। এবং কি এই দেখো এই a ভেক্টরের সাথে r ভেক্টরে কি 90 ডিগ্রি কোণ আছে না, তাহলে আমাদের কিন্তু কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী আমাদের যে চিত্রটা সেটা কিন্তু অবশ্যই ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো আমাদের যে যোগফলটা কত, মানে a আর b এর যে যোগফল সেটা হলো 18, মানে আলাদা আলাদা দিলে যোগ করে a প্লাস b এটা কত হয় 18 হয়। তো এটা যদি 18 হয়ে যায় আমরা দেখো এখান থেকে বলতে পারি যে এই যে r এর মান কত, এটা r এর মান 12, r এর মান কত হয় 12 হয়, আর এটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। এটা হলো 12, এটা কত ডিগ্রি আর এটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে যে কাজটা লিখতে পারি যে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু কি r ভেক্টর। কারণ এই r এর মডুলাস যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে r এর মডুলাস নির্ণয় করতে হলে তুমি কি করবা, লিখতে হবে তোমাকে √, এটা। তাহলে ত্রিভুজের সূত্র যদি তুমি সুন্দরভাবে অ্যাপ্লাই করো, ত্রিভুজ
ধরো এটা এটুকু কি ও, এটা ধরো ছোট হাতের এ, এটা বি, তাহলে কি লিখতে পারো ত্রিভুজ ও এ বি হতে কি পাই, কি পাই আমরা বলো তো, ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে ও এ দ্বারা তোমাকে কি মিন করছে, এই এ স্কয়ার কে মিন করতেছে, আর ও বি দ্বারা তোমাকে কি এই আর স্কয়ার কে মিন করতেছে, আর তোমার এ বি যেটা আছে এ বি দ্বারা আসলে কি বি স্কয়ার কে মিন করছে। তার মানে তুমি এখানে আর স্কয়ার এর মান এইভাবে লিখতে চাও, তাহলে কি হবে আমাদের বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, দেন এই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি বি মাইনাস এ, বি প্লাস এ লেখা যায়। তুমি আর এর মান জানো কত 12 স্কয়ার, আর এখানে a প্লাস b এর মান জানো 18, এখানে হবে কি b মাইনাস a, তাহলে সুতরাং আমাদের b মাইনাস a ইজ ইকুয়াল টু কত আসতেছে 144, 18 ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখো আমরা কিন্তু খুব কম টাইমে এটাকে একদম সলভ করে ফেলছি। দেন এটার সাথে আমরা এখন কি করব, আমরা যদি এটার সাথে b প্লাস a যদি যোগ করে দিই, b প্লাস a কত জানি আমরা 18 জানি, তাহলে এটা যদি যোগ করে দিই, যোগ করে দিলে কি 2b ইজ ইকুয়াল টু 18, তাহলে কত আসবে এখানে আমাদের 36, সরি এই, তাহলে আমাদের কত আসবে এখানে 13, আর a ইজ ইকুয়াল টু কত আসবে 5, আগের মতো आंसर চলে আসছে। তাহলে আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে এই যে ম্যাথটা, সেই ম্যাথটা আমরা সলভ করতে পারি। তো এজন্য আমরা যদি বেসিক আমাদের ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থাকলে আমরা সামুদ্রিক সূত্র, ত্রিভুজের সূত্র যদি গ্রাফটা বুঝতে পারি বা চিত্রটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সেখানে অ্যাপ্লাই করে ম্যাথটা খুব কম টাইমের মধ্যে আমরা সলভ করতে পারবো। এবং আশা করি এই কম টাইমটা, যে টাইমটা তোমাদের সেভ হবে, এটা আমাদের এডমিশন টেস্টে খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, আমরা এই আগের টাইপের ম্যাথের মতো এই ম্যাথটা ওইভাবে সলভ করার ট্রাই করি, দেখি কি বলছে আমাদের। বলছে যে a ও b ভেক্টর দ্বয়ের লব্ধি a ভেক্টরের উপর লম্ব, এবং এই যে এদের যে লব্ধির মান, সেই মানটা b এর মানের অর্ধেক। তাহলে আমাকে বলছে a এবং b এর মধ্যবর্তী কোণ বের করো। তাহলে আমরা প্রথমে এটাকে থিওরিটিক্যালি করার ট্রাই করি। তাহলে থিওরিটিক্যালি করার যদি ট্রাই করি, তাহলে দেখি আমরা সূত্র থেকে যেটা পাই সরাসরি ভাবে সলভ করে যদি আমাদের লব্ধির মান, সূত্র হলো আমরা যেটা জানি a square plus b square twice ab cos alpha। আচ্ছা, দেন এখান থেকে আমরা জানি কি যে r এর মানটা b এর যে মান তার অর্ধেক, এবং এটাকে আমরা যদি স্কয়ার করি তাহলে রুট 2 উঠে যাবে, উঠে যাওয়ার পর এখানে হবে a square plus b square twice ab cos alpha। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সলভ করি, সলভ করলে b স্কয়ার বাই 4 আসে, এখানে b স্কয়ারটা এখানে নিয়ে আসো, নিয়ে আসলে হবে b স্কয়ার, এখানে হবে আমাদের a স্কয়ার প্লাস টুয়াইস ab cos alpha। এই পর্যন্ত আমরা রাখি। এরপর দেখো এখানে কি বলছে, আমাদের বলছে যে এই a এবং b এর যে ভেক্টরদের লব্ধি, সেই লব্ধিটা a ভেক্টরের উপর লম্ব। তার মানে কি, আমরা যদি সেই দিক নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি, থিটা কার উপর লম্ব, এর উপর লম্ব, তাহলে a এর সাথে কোণ উৎপন্ন করছে, যেন a কি থাকবে, একা থাকবে, প্লাস b cos alpha আর b কি sin alpha। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি যদি হয়, tan 90 ডিগ্রি মান কত, আমরা 90 ডিগ্রি একটু বসিয়ে নিই, তাহলে কত হবে b sin alpha a plus b cos alpha। তো tan 90 মানে 1/0, এখানে আমাদের যেটা থাকবে সেটা হলো b sin alpha ডিভাইডেড বাই a plus b cos alpha। দেন গুণ করো, গুণ করলে আমাদের যেটা আসবে সেটা হলো a plus b cos alpha is equal to 0। তাহলে সুতরাং এখান থেকে বলতে পারবো আমরা b cos alpha is equal to minus a। তাহলে দেখো এখানে এই কেসে অনুযায়ী আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই যে b cos alpha এর মানটা কি minus a, আর minus a বসালে এখানে আমাদের কি থাকবে b স্কয়ার, যদি আমরা সলভ করি এটা বিয়োগটা করলে আসবে 3b স্কয়ার বাই 4, আর এখানে যেটা আসবে সেটা হলো এখানে 2a into minus a, তাহলে a স্কয়ার আর মাইনাস প্লাস এ মাইনাস, তার মানে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে 3b স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস করলে আমরা যেটা পাবো মাইনাস a স্কয়ার, মাইনাস মাইনাস কাটাকাটি। তাহলে আমাদের এখান থেকে যে বিষয়টা আমরা পাচ্ছি, আমরা যদি যে কোনো একটা ভ্যালু বের করি, আমরা যদি a স্কয়ার ভ্যালুটা যদি বের করি, তাহলে আমাদের কি হয় খেয়াল করি আমরা 3/4 রুট b a। তাহলে এর মান আমরা কি পেলাম √3/4 ইনটু b। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই, এই সমীকরণে বসাই দিই। সমীকরণে যদি বসাই তাহলে কত আসবে, b এর জায়গায় b বসাবো cos alpha মাইনাস এই যে a এর মানটা কোনটা, এটা না, এটা বসাই দাও √3, আর √4 এর যদি রুট করো তাহলে आंसर আসবে 2, কত আসবে a। তাহলে এখান থেকে আমাদের যেটা দেখা যাচ্ছে, সরি a না b,
এই বি বি কাটাকাটি, তাহলে এটা আমরা যদি সলভ করি তোমাদের cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3 বাই কত আসে, মাইনাস √3 বাই 2 আসে। তাহলে এটাকে যদি আমরা cos ইনভার্স লিখি, তাহলে cos ইনভার্স লিখলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস √3 ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসতেছে, 150 ডিগ্রি আসতেছে। তাহলে এইভাবে হলো আমরা যদি থিওরি দিয়ে ম্যাথ সলভ করি, আমাদের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে যদি ম্যাথটা সলভ করি, তাহলে আমাদের অ্যানসার আসবে কত, 150। তো এই জিনিসটাই আমরা শর্ট টাইমে যদি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে করি, তাহলে আমাদের খুবই টাইম কম লাগবে এবং আমাদের অ্যানসারটা 150 ডিগ্রি বের হবে। তাহলে চলো দেখি এটা কিভাবে সলভ করা যায়, এটা নোট করে নাও তোমরা। আচ্ছা, তাহলে এটা আমাদের সেই বেসিক জিনিস দিয়ে করব, কিভাবে করব, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে। কেমনে বুঝলাম আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, কারণ আমি তোমাদের বলছি যে যদি কোথাও ম্যাথের মধ্যে লেখা থাকে যে দুইটা ভেক্টর লম্ব বা 90 ডিগ্রি কথাটা যদি লেখা থাকে, তাহলে এখানেই আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা সুন্দরভাবে সলভ করতে পারি। তাহলে এখানে আমাদের যেটা বলছে যে আমাদের যে লব্ধি, সেই লব্ধির মানটা এই a ভেক্টর, এই a ভেক্টরের সাথে এই r ভেক্টর লব্ধি কিভাবে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তো আমরা জানি যে a প্লাস b করার ফলে আর কি আসবে, এই r আসবে। তাহলে বলো এখানে যে ত্রিভুজ যদি করতে হয়, তাহলে কি আমাদের একটা বাহু লাগবে। এখন এই বাহুটার মান কি দিলে সেই লব্ধিটা কি হিসেবে আসবে, r হিসেবে আসবে। তাহলে আমরা এই বাহুটার মান কি দিতে পারবো, b দিব। তাহলে b এর দিক কিভাবে করব, খেয়াল করো, ত্রিভুজের আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা কি, যেটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে দেখো a হলো এদিকে, তাহলে b কে কি এদিকে নির্দেশ করতে হবে। b যদি এদিকে নির্দেশ করি, তাহলে সেটা আমরা এই সূত্রটা স্যাটিসফাই করবে। তাহলে নির্দেশ করলো, ওকে ফাইন। তাহলে এই চিত্রে এই যে চিত্রটা আমরা আঁকলাম, এই চিত্রে এইটা b, এটা কি এই যে লাইনের মান হলো a আর এই লাইনের মান হলো কি b, আর এটা হলো r। এই r এর ইকুয়াল আমরা জানি কি b/2, আর ইজ ইকুয়াল টু জানি কি b/2, আমাকে বলে দিয়েছে যে r এর মান b এর কি অর্ধেক। তাহলে বিষয়টা খেয়াল করে, এটার দিকটা এদিকে আর এটার দিকটা কি এদিকে, আর এটার দিক তাহলে হবে এদিকে। তাহলে এখন আমরা জানি এটা কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। এটা হলো কত ডিগ্রি কোণ, এখানে এটা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা যদি এইভাবে আমরা যদি লিখতে চাই যে আমরা যদি এই কোণের মানটা বের করি, খেয়াল করো, এই কোণের মানটা যদি বের করতে চাই, ধরো থিটা, ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখবো, এই কোণটা কার কার সাথে, ধরো এখানে আছে, আমি যদি বলে নিই অতিভুজ নিই আর যদি কারে নিই লম্ব নিই, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ b। তাহলে b/2b থাকবে কত আমাদের হাফ, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত আসছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের যে মানটা, এই কোণের মানটা হলো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি তার মানে কি a আর b এর মধ্যে থেকে কত ডিগ্রি, 30 ডিগ্রি হবে না, কেন না, কারণ বিষয়টা খেয়াল করে দেখো, এই যে বিন্দু, এই বিন্দুতে কিন্তু এর টেল অথবা বি টেল এক বিন্দুতে নেই। এই বিন্দুতে বি এর আছে টেল আর এ এর আছে কি হেড। তা আমরা পড়ছিলাম যে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসাব করতে হয়, তাহলে অবশ্যই সেখানে আমাদের টেলকে এক বিন্দুতে এনে দেন তাদের মধ্যে যে ছোট কোণটা সেটা হবে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এটাকে কি করবো আমরা, এটাকে যদি আলাদাভাবে লিখি যে এই ভেক্টরটা হলো এইদিকে আর বি ভেক্টরটা হলো এই দিকে, তাহলে এই কোণটা হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি এটাকে কি করি, এখন প্যারালাল শিফট করব, প্যারালাল শিফট করলে কি হবে, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এই হলো আমাদের সেই এ ভেক্টর। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, টোটাল কোণটা তো 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি হলো এ ভেক্টর এবং কি এই ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখছে খুব সহজে এবং খুব কম টাইমে কিন্তু আমরা এই ম্যাথটা এইভাবে সলভ করতে পারি। আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে মধ্যবর্তী কোণ হিসেবে আমরা কিন্তু আরেকটা ম্যাথ তোমাদের দেখাইতে পারি। মধ্যবর্তী কোণের খুব এটা ভালো একটা ম্যাথ আছে, সেটা হলো এইভাবে যে যদি তোমাকে কোনো সময় কোশ্চেন করে, ধরো এটা এ এটা বি, তো এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। তো কোশ্চেনটা হলো এইভাবে করছে যে যদি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা থিটা সেটা যদি হয় তোমাদের ধরো 60 ডিগ্রি, তাহলে -2 এ আর b/2 এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, -2 এ আর হলো কি b/2। তাহলে খেয়াল করো -2 মানে কি বলছিলাম তোমাদের আমি, যে এ যদি এদিকে হয় -2 হবে তার বিপরীত দিকে, কিন্তু এখানে কি তার দ্বিগুণ বোঝাচ্ছে। তার দ্বিগুণ মানে কি, এই ভেক্টরটা ধরো এইখানে আমরা কি করতে পারবো, এই এত বড়, এটা হলো -2 ওকে ডান। আর এটা হলো বি ভেক্টর ছিল এইদিকে, আর এখানে কি বলছে, এখানে বলছে বি ভেক্টর বাই 2, তার মানে এর মানের অর্ধেক কোন মান এইটা এই। তাহলে এখন এইটাকে যদি আমরা মধ্যবর্তী কোণ বের করতে বলে, খেয়াল করো, তাহলে এটা যখন এইখানে ছিল
তখন এদের মধ্য দিয়ে কোণ কত ছিল 60 ডিগ্রি। এখন মধ্য দিয়ে কোণ কোনটা হবে, এটা হবে না? তাহলে এটা যদি 60 হয় তাহলে এইটা কত ডিগ্রি হবে 120 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে কত 120। তো কনসেপ্ট আমাদের সবসময় ক্লিয়ার থাকতে হবে যে আসলে আমাদের কি বোঝাতে যাচ্ছে আর এবং আমরা কি করতেছি। এই দুইটা জিনিস আমরা যদি খুব ক্লিয়ারলি বুঝি তাহলে দেখবো যে আমাদের ম্যাথ আসলে আমরা অনেক নিয়মে আমরা চাইলে করতে পারবো। তো এখানে তোমাদের অনেক ম্যাথই আছে যেগুলো আমি চাইলে ধরো তোমরা যখন আমরা তোমাদের ভেক্টর গুণন বা ক্রস গুণন বা ডট গুণন করাবো তখন এই ম্যাথগুলোকে চাইলে অন্য নিয়মেও করা যাইতো। তো তখন আমরা যখন ডট গুণন ক্রস গুণন করব তখন আমরা সেই ম্যাথগুলো নিয়ে আবার একটা ক্লাস করব। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের তোমাদের হলো ভেক্টরের যে আমরা সামুদ্রিক সূত্রের সাথে দুইটা ভেক্টর যোগ করি সেই রিলেটেড ম্যাথ। তো এখন আমরা ভেক্টর যে বিয়োগের মাধ্যমে আমরা যে ভেক্টর বিয়োগ করি সেই বিয়োগের কিছু ম্যাথ দেখি। আমরা এই যে ম্যাথটা এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের যে ভেক্টর বিয়োগ ছিল সেই বিয়োগের যে নিয়মটা সেই নিয়মটা আমরা বোঝার ট্রাই করব। তো ম্যাথটা আমরা একটু পড়ি। ম্যাথটা বলছে কি, ম্যাথটা বলছে কোন বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, 10 সেকেন্ড পর এর বেগ পরিবর্তন হয়ে 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে হলে এর ত্বরণ কত? তো তোমরা হয়তো অনেকেই অ্যানসার বলবা যে ভাইয়া এর অ্যানসার তো কি হবে 0 হবে। কেন 0 হবে? কারণ তার বেগ শুরুতে ছিল 5 ms ইনভার্স 1, শেষ বেগ কত ছিল 5 ms ইনভার্স 1। তাহলে তার ত্বরণ বেগ যেহেতু সেম, ত্বরণ তো 0 এর কথা। কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কিন্তু আমাদের আসলে 19 এর সেই কনসেপ্টটা না। কারণ 19 এ তো আমাদের কোনো দিক বলে দিত না, আমাদের শুধু বেগ বলে দিত। আমরা দুইটা বেগের মানটাকেই মাইনাস করে ওই তোমাদের ইসের মানটা বের করতাম, ত্বরণের মানটা বের করতাম। কিন্তু এটা কিন্তু এরকম না। এখানে দেখো বলছে কি যে 5 ms ইনভার্স 1 বেগের পূর্ব দিকে, আর এখানে বলছে 5 ms ইনভার্স 1 দিকে উত্তর দিকে। তার মানে কি দিকটা কিন্তু ভিন্ন। আর আমরা জানি বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির মান সেম থাকলেও যদি দিক চেঞ্জ হয় তাহলে কিন্তু সেই ভেক্টর রাশিটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে কিন্তু আদি যে ভেক্টর, আদি যে বেগ এবং শেষ যে বেগ, সেই বেগ দুটো কিন্তু কি না, সেম না। তাদের মান হয়তো সেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটা সমদ্রুতিতে চলতেছিল। তাহলে এখান থেকে কোশ্চেন অনুসারে আমরা বলতে পারি বস্তু কিভাবে চলতেছিল, সমদ্রুতিতে চলতেছিল, বাট সমবেগে কিন্তু চলতেছিল না। আর আমরা এটা জানি যে সমদ্রুতিতে যদি কোনো বস্তু চলে তাহলে তার ত্বরণ থাকে, বাট সমবেগে যদি চলে তাহলে থাকার কথা না। কিন্তু এখানে তো সমবেগে চলে নাই। এখানে কি সমবেগে দেখো যে এখানে প্রথমে বলছে কি, প্রথমে বলছে সে হলো যাচ্ছে হলো কত 5 মিটার পার সেকেন্ড বেগ পূর্ব দিকে। এরপরে সে কি করছে 10 সেকেন্ড পরে তার বেগ পরিবর্তন হয়ে গেছে, পরে সে উত্তর দিকে গেছে 5 মিটার পার সেকেন্ড দিকে। তাহলে তার বেগের দেখো মান কিন্তু সেম আছে। তার মানে দ্রুতি স্পিডটা সেম আছে, বাট দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দিক চেঞ্জ হওয়া মানে কি, মানে হলো তার বেগ আগে যদি v1 থেকে পরে যদি কি v2 হয় তাহলে v1 ভেক্টর সমান নট কি v2 ভেক্টর। তাদের মান হয়তো সমান, মান সমান দ্বারা আমি জাস্ট কি বুঝবো যে তাদের সে সমদ্রুতিতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা ফিগারটা যদি একটু আঁকি, খেয়াল করো যে এই বরাবর সেইখানে কত বেগে গেছে, ধরো v1 5 মিটার পার সেকেন্ড, এটা এই বরাবর কি আমরা জানি পূর্ব দিক, তাই না? এবং এই বরাবর সে কত বেগে গেছে v2 মানে এটা উত্তর। তো এখন তোমাদের মনে নাকি কোশ্চেন হতে পারে যে ভাই আপনি এই যে v2 তো এদিকে হওয়ার কথা না, এটা তো এইখান থেকে এদিকে যাওয়ার কথা। হ্যাঁ, ওইখান থেকে ওদিকে যাওয়ারই কথা, কিন্তু আমরা তো ভেক্টরের প্যারালাল শিফটিং জিনিসটা তো পারি করতে। আমি কি করলাম, এখানকে যে বেগটা এখানে সে তো ধরো v1 থেকে এই পূর্ব দিকে যাচ্ছে, 10 সেকেন্ডের মধ্যে সে আবার এদিকে যাচ্ছে। তো এই যে এদিকে যে যাচ্ছে সেটা প্যারালাল শিফটিং করে আমরা এই বরাবর নিয়ে আসতেছি। ব্যাপারটা দেখো, প্রথমে এই বরাবর গেছে, কিছুক্ষণ যাওয়ার পরে সে এই বরাবর গেছে। তো এই ভেক্টরটা কিন্তু প্যারালাল শিফট করে এখানে আনা যায়, এইখানে আনা যায়। তো সেই হিসেবে আমি এইভাবে লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে ত্বরণ কত। তাহলে ত্বরণ এই ইকুয়ালটা আমরা জানি কি, চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে কি ভেলোসিটি চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ মানে কি v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর ডিভাইডেড বাই টাইম। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের v2 এবং v1 কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেই বিয়োগটা শিখি। আচ্ছা, কিভাবে আমরা বিয়োগ করব? তো ভেক্টরের যে বিয়োগটা করি কিভাবে করি আমরা, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কি করি ডেল v দিই, ডেল v ভেক্টর। তো এই যে বিয়োগটা আমরা কি বলছিলাম সে আগের ক্লাসে, যে বিয়োগটা আসলে আমরা কিভাবে করি, ভেক্টর যোগের মাধ্যমে বিয়োগটা করি। কিভাবে করব, যে আমরা এটাকে চাইলে v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে v1 থেকে v2 থেকে v1 বিয়োগ করা যে কথা, v2 এর সাথে মাইনাস v1 যোগ করা কিন্তু একই কথা। তাহলে আমরা ওই যোগ আকারে এই ম্যাথটাকে করব। তাহলে কাকে কাকে আমি যোগ করতেছি v2 কে এবং মাইনাস v1 কে। তাহলে চিত্র অনুসারে কি হওয়া উচিত, দেখো
v2 তার আগের দিকে আছে, হ্যাঁ আগের দিকে আছে। এবার কি v1 আছে না, v1 এবার কিন্তু মাইনাস v1, তাহলে মাইনাস v1 মানে কি, যদি v1 এইদিকে আমরা পজিটিভ ধরি, এইদিকে কি হবে মাইনাস v1 হবে। আচ্ছা তাহলে মাইনাস v1 যদি ওইদিকে হয়, তাহলে খেয়াল করো আমি যদি তার মানটা বের করতে চাই, তাহলে মান বের করলে আমরা কি লিখবো, সূত্র কি সূত্র লিখবো, v1 এর স্কয়ার v2 স্কয়ার প্লাস 2v1 v2 cos, এই যে এখানে কত ডিগ্রি বসাবা, খেয়াল করো এখানে বসাবা কি, তুমি কাকে কাকে যোগ করতেছো, তুমি v1 এবং v2 কে, মানে সরি v2 এবং মাইনাস v1 কে যোগ করতেছো, তাহলে v2 হলো এইদিকে আর মাইনাস v1 হলো এইদিকে, তাহলে তুমি এই জিনিসটাকে আর এই জিনিসটাকে যোগ করতেছো, তাহলে তাদের মধ্যে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে cos কত বসাবা, 90 বসাবা। তো এইটুকু টার্ম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাওয়ার ফলে কি হবে এখানে আমাদের v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। তো তোমাদের আমি সামুদ্রিক সূত্রের জন্য করেছিলাম যে একটা ভেক্টর মানে একই মানের দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে তাদের যে লব্ধির মান, সে লব্ধির মান কি হয় √2 ইনটু a। তাহলে এখানে a এর মান কত 5, তাহলে 5 √2 হওয়ার কথা, এখানে তাই হবে। খেয়াল করো এখানে কত হয় আমাদের 5 স্কয়ার 25 আর এখানে 5 স্কয়ার 25, তার মানে 25 25 কত হয় 50 হয়। তাহলে 50 কি লেখা যায়, 25 দুগুণী 50, তার মানে 25 রুট করলে হবে 5 আর √2 থেকে যাবে। তাহলে এত ms ইনভার্স এই 2, এটা কি সরি এটা বেগের পরিবর্তন, তো বেগ। ওকে, তাহলে এইটা যখন আমরা ত্বরণের মানটা বের করব, তখন আমাদের কি লাগবে, এটা ত্বরণের মান যখন বের করব তখন আমাদের কি চেঞ্জ অফ ভেলোসিটির মান ডিভাইডেড বাই t। তো চেঞ্জ অফ ভেলোসিটির মান কত, এই যে এটা, তাহলে 5√t আর এখানে আমাদের आंसर কত আছে 10 সেকেন্ড, তাহলে এখানে 10, তাহলে কাটাকাটি করলে এটা কাটলে কত হয় 2 হয়, আর এখানে √2 এখানে √2, তাহলে আমাদের এটা ভাঙলে কি হবে আমাদের √2 * √2, তাহলে 1/√2 কাটাকাটি করলে 1/√2 ms ইনভার্স 2 থাকবে আমাদের ত্বরণের মান। বাট আমাকে বলছে কি ত্বরণ কত, ত্বরণ কত বলতে এখানে দিক সহ উল্লেখ করছে, মানে ত্বরণের মান এবং কি ত্বরণের দিক। তো স্বাভাবিক আমরা জানি কি যে এইটা যদি এটা হয়, দুইটা ভেক্টর একই মানের হলে তাদের লব্ধি একদম মাঝখান বরাবর চলে যাবে, তাহলে এটা হলো আমাদের সেই কি ত্বরণের দিক। ঠিক আছে, তাহলে ত্বরণের দিক আমরা কি লিখবো, ত্বরণের দিক আমরা লিখবো হলো উত্তর পশ্চিম বরাবর। তাহলে আমাদের অ্যানসারটা আমরা লিখতে হবে, যে অ্যানসারটা হবে ত্বরণ ভেক্টর যার মান হবে 1/√2 ms ইনভার্স 2 এবং কি বরাবর, উত্তর পশ্চিম বরাবর। যদি একদম মাঝখান দিয়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলি, উত্তর পশ্চিম বরাবর বলি। আর যদি এইখান দিয়ে যেত তাহলে এটাকে কি বলতাম, উত্তর পূর্ব বরাবর বলতাম। যদি এইখান দিয়ে যেত তাহলে পূর্ব কি দক্ষিণ বরাবর বলতাম। যদি এইখান মাঝখানে একদম মাঝখান দিয়ে যেত তাহলে কি বলতাম, পশ্চিম দক্ষিণ বরাবর বলতাম। তাহলে এটা যেহেতু এই উত্তর এবং পশ্চিমের মাঝখান দিয়ে গেছে, তাহলে আমরা এটা কি বলবো, উত্তর পশ্চিম বরাবর। এই হলো আমাদের অ্যানসারটা। তো ছোটবেলায় যখন আমাদের এই ম্যাথগুলো আমরা করতাম, তখন কিন্তু একটা বিষয় খেয়াল করবো, তখন কিন্তু ডিরেক্টলি আমরা এখানে মাইনাস করে দিতাম, সরাসরি মাইনাস করে দিতাম। কথাটা কেন সরাসরি কেন মাইনাস করতাম, মানে মাইনাস করতাম, তখন তো আমরা এরকম লব্ধি সূত্র নিতাম না, তাহলে আমাদের ম্যাথ তখন ভুল ছিল না। তখন দেখো তখন আমাদের কনসেপ্টটা কিভাবে কাজ করতো, তো এটা তোমরা উঠাও। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিলাম এটা। তো তখন যেভাবে কাজটা হইতো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে ছোটবেলার ম্যাথগুলো ভুল না। ছোটবেলায় যে ম্যাথগুলো বলতো সেগুলো আসলে একই দিকে বোঝাচ্ছিল, মানে একই দিকে বলতে ধরো আমি এরকম বুঝেছি যে আমি হাঁটতে আমার বেগ ছিল ধরো 5 ms ইনভার্স 1, একটু পরে ধরো আমার বেগ হয়ে গেল 10 ms ইনভার্স 1, এরকম যদি হয় তাহলে দেখো এখানে যদি সেই থিওরি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে এইদিকে হাঁটতেছিলাম 5 মিটার পার সেকেন্ডে, তো 10 সেকেন্ড পর এই ম্যাথটা যদি বলি 10 সেকেন্ড পর আমার বেগ হয়েছে কত 10 ms ইনভার্স 1, তাহলে ত্বরণ কত, তাহলে দেখো তো এখানে খেয়াল করো বেগের দিক একই দিকে না, তো সেম ভাবে তুমি যদি বের করো তাহলে a = কি হবে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই কি t। তাহলে এটাকে বিয়োগটা কিভাবে করব আমরা, v2 প্লাস মাইনাস v1 ভেক্টর, এটা আমাদের সেই ডেল v। তাহলে এটা করতে আমরা কিভাবে, দেখো v1 ছিল কোন দিকে এদিকে এবং v2 ছিল কোন দিকে এদিকে, তাহলে এখন v2 জায়গা থাকবে, আমরা নেগেটিভ v1 নিব। নেগেটিভ v1 মানে কি, v1 তো আগে এদিকে ছিল, তাহলে নেগেটিভ v1 কোন দিকে, এইদিকে। কথা বলছি, তাহলে নেগেটিভ v1 যদি এদিকে হয় তাহলে মধ্যদিক কোণ কত ডিগ্রি, 80 ডিগ্রি। আর তোমাদের আমি পড়েছিলাম যখন এই সামুদ্রিক সূত্র পড়েছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যদিক কোণ যদি কি হয় 90 ডিগ্রি হয়, তখন তাদের লব্ধির মান তাদের বিয়োগফলের সমান। এবং বিয়োগফলটা কিভাবে হয়, বিয়োগফলটা হয় বড় মানের থেকে ছোট মানটা বিয়োগ। তাহলে এখানে বড় মান v2, ছোট মানটা কি v1, এটা হলো তাদের লব্ধি, মানে ডেল v এর যে মান। কথা ক্লিয়ার? তাহলে এই জন্য ত্বরণের মানটা যখন তোমরা বের করতা তখন কি লিখতা, ডিরেক্টলি v2 - v1/t দিয়ে দিতা। আসলে আমাদের ছোটবেলায় যে ম্যাথগুলো আমরা করতাম সেগুলো ভুল ছিল না, সেগুলো আসলে একই দিকে ছিল বিধায় ব্যাপারটা কি আসতো, এই বেগের মানে বিয়োগফলের সমানটাই চলে আসতো। ওকে, আচ্ছা
তাহলে চলো এই টাইপের আমরা আরো কিছু বিয়োগের ম্যাথ দেখি, ইন্টারেস্টিং ম্যাথ খুবই। আচ্ছা, এই ম্যাথটা দেখো। তো এই ম্যাথটা হলো আমাদের সেই সরল দোলক টাইপের ম্যাথ। সরল দোলক বলতে কি বোঝায়, যে আমরা একটা সুতার মাথায় যদি একটা বব ঝুলিয়ে দিই, বব ঝুলিয়ে দিয়ে এখান থেকে ছেড়ে দিই, তাহলে সে কি হয়, সেইভাবে এইভাবে দুলতে থাকে। তো ওরকমই একটা যে কোনো একটা টাইমের একটা পোর্শনের একটা আমাদের ফিগার এখানে তুলে দিচ্ছে। সেটা কি বলছে, যে কোন একটা বস্তুকে এখান থেকে আমরা কি করছি, এখানে থিটার মান হলো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণে এইভাবে আমরা যখন এটাকে বলা সাম্যাবস্থান, এখান থেকে 60 ডিগ্রি করে নিয়ে ছেড়ে দিলে সে কি এদিকে আসবে, আবার এদিকে যাবে। তো যখন এইখানে ছিল তখন তার বেগ সে বলছে কি পিভি, মানে পি বিন্দুতে যখন বেগ তখন কত 5 ms ইনভার্স 1, এবং কিউ বিন্দুতে যখন সে অতিক্রম করে তখন তার বেগ কত 5 ms ইনভার্স 1। তো এখানে একটা জিনিস তোমাদের হয়তো কনফিউজ লাগতে পারে, যে যে ভাই এখানে বেগের মান তো চেঞ্জ হওয়ার কথা। একটু হলো, কারণ গ্র্যাভিটি তো নিচের দিকে টানতেছে, তো গ্র্যাভিটির কারণে তার ওজনের অ্যাকশনের কারণে আমাদের তো বেগের মান কিছুটা চেঞ্জ হওয়ার কথা। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সাধারণত যেটা ধরছে যে এখানে আসলে কোনো কি গ্র্যাভিটির কোনো ইফেক্ট পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। তো কোশ্চেনটা বলছে যে এই বস্তুটাকে যখন এখান থেকে আমি ছেড়ে দিই, বস্তুটা এইভাবে এখানে আসছে, তো যখন এই বলটা এখানে ছিল তখন তার বেগ ছিল 5 ms ইনভার্স 1, যখন এই কিউ কে অতিক্রম করে তখন তার বেগ কত 5 ms ইনভার্স 1। আবার বলছে বেগের পরিবর্তন কত। তো এখন তোমাদের মধ্যে অনেকে চিন্তা করবে যে এটা কেমন কথা, বেগের পরিবর্তন এখানেও বেগ 5 এখানেও বেগ 5, তো বেগের পরিবর্তন তো শূন্য হওয়ার কথা। তো আমাদের বলাটাই আসলে ভুল হচ্ছে। বলাটা ভুল হচ্ছে কি, যে এখানে বেগ 5 ব্যাপারটা আসলে ঠিক আছে, বেগ 5, কিন্তু এই যে বেগ, এই বেগ যদি বলো আসলে কিন্তু এরকম না, বেগের মান, হ্যাঁ এটা কিন্তু বেগের মান 5, আর এই বিন্দুতে বেগের মানটা 5। দেখো বিষয়টা খেয়াল করো, এই বিন্দুতে বেগের মান 5 বাট দিকটা কিন্তু এই দিকে, আবার এই বিন্দুতে বেগের মান 5 বাট দিকটা কোন দিকে, এই দিকে। তার মানে কি এই বিন্দুতে বেগ আর এই বিন্দুতে বেগ কি সেম কিন্তু না। মনে রাখবে বেগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির চেঞ্জ হয় কিভাবে, মানের চেঞ্জ হলো ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যায়, এবং মান যদি সেম থাকে দিকও যদি চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশিটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি যে এই বস্তুটা হলো আসলে বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল, যেটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট মোশনে, মানে বৃত্তাকার পথে যদি সে ঘোরে আর কি। ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন। আমরা যখন এই বৃত্তীয় গতি পড়বো তখন আমরা এই টার্ম সম্পর্কে আইডিয়া নিব, যে ইউনিফর্ম সার্কুলার মোশন মানে হলো সুষম বৃত্তীয় গতি, মানে একটা বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল। একটা বস্তু বৃত্তাকার পথে কি সমদ্রুতিতে গতিশীল, সব জায়গায় তার ধরো এইভাবে, এই জায়গায় তার বেগ ভি, এখানে বরাবর তার বেগ ভি, এখানে বরাবর তার বেগ ভি, এখানেও কি ভি। এটাকে বলা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন, সুষমবৃত্তীয় গতি, যেখানে বলা হয় বেগের মানটা মানে দ্রুতি, সব জায়গায় দ্রুতির মানটা সেম, বাট বেগের মানটা কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন। কেন? কারণ এই বিন্দুতে দেখো স্পর্শক বরাবর, এই বিন্দুতে স্পর্শক বরাবর, এই বিন্দুতে স্পর্শক বরাবর, বেগের মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বাট দ্রুতির মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন করে যে বেগের পরিবর্তন করো কত, এটা কিন্তু আগের মতো একদম সেম টাইপের ম্যাথ। তো বেগের পরিবর্তন মানে কি, এখানে যে বেগটা সেটাকে আমরা কি বলছি, এটাকে আমরা পিভি, বেগের পরিবর্তন। তো ধরো পরিবর্তন কি হয়, শেষটা মাইনাস কি আদিটা, এটা হলো আমাদের বেগের পরিবর্তন। তাহলে এটা আমরা কিভাবে বের করবো, সেম জিনিস, আমরা প্রথমে ফিগারটা আঁকা ট্রাই করি। ফিগার আঁকবো কিভাবে, খেয়াল করো যে এই যে চিত্রটা, এটা তো আমরা জানি যে কোনটা বৃত্তাকার পথে কোন বিন্দুতে তার বেগের দিক হলো ওই বিন্দু স্পর্শক বরাবর। তাহলে সেম ভাবে এইখানে যে তার বেগের দিকটা সেটা কিন্তু স্পর্শক বরাবর, আর এইখানে বেগের দিকটা কি স্পর্শক বরাবর। তাহলে আমরা এটা যদি একটু আলাদা করে লিখতে চাই, যেমন ধরো আমাদের চিত্রটা এইভাবে সেই বৃত্তাকার পথে ঘুরতেছিল, ঠিক আছে, তো এইখানে তার বেগের দিক ছিল কি এই স্পর্শক বরাবর এইদিকে, আর এইখানে যখন ছিল তখন তার বেগের দিক ছিল এই স্পর্শক বরাবর এইদিকে। তো এই হলো সে আমাদের ঝুলন বিন্দু, এই ব্যাপারটা এরকম ছিল আর কি। ঠিক আছে, এটা ছিল কিউভি, এটা ছিল কি পিভি। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা যে কাজটা করব, যে এই মধ্য দিয়ে কোনটা দেওয়া ছিল, কত ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া ছিল, এই যে 60 ডিগ্রি দেওয়া ছিল। আমরা এটাকে জাস্ট একটু সাইডে আমরা আইকা তোমাদের দেখাই দিয়েছি। এখন বিষয়টা খেয়াল করো, আমরা তো প্যারালাল শিফটিং জানি। প্যারালাল শিফটিং কি জিনিসটা কি, যে এই ভেক্টরটাকে আমরা মানে সমান্তরালে সরাইয়া একই বিন্দুতে আনবো। তাহলে কিভাবে সরাবো, প্রথমে এটা সমান্তরাল শিফটিং করো, এখান থেকে এই বরাবর শিফটিং করো, এইটাকে আবার এই বরাবর নিয়ে আসো। তাহলে আলটিমেটলি কি এই ভেক্টরটাকে চাইলে আমি এই বরাবর লিখতে পারি, যেটাকে বলা হয় একটা ভেক্টরের প্যারালাল শিফটিং। আচ্ছা, তাহলে প্যারালাল শিফটিং যখন করি তখন খেয়াল করো তো, তাহলে এই দুটো ভেক্টরের মধ্য দিয়ে কোন মান লাগবে, তাহলে কত ডিগ্রি বলো তো এই দুটো ভেক্টরের মধ্য দিয়ে কোণ। এটা যদি 60 হয়, খেয়াল করো এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ এটা তো আমরা এইভাবে প্যারালালি আনছি, তাহলে কি এটা লম্ব বিচ্ছেদ করে গেছে না, কারণ এটা যদি লম্ব হয় তাহলে এটা তো অবশ্যই এটাকে লম্ব বিচ্ছেদ করে যাবে, তাহলে এটা কত ডিগ্রি
90 ডিগ্রি, তাহলে এটা 60, এটা 90, তাহলে এটা কত ডিগ্রি হওয়ার কথা? 30 ডিগ্রি হওয়ার কথা। তো আবার জিনিস খেয়াল করো, এখন আমরা এই যে বেগের এই যে এইটা তো এইটার সাথে কত ডিগ্রি, এখানে এই যে এইটার সাথে, কারণ সেটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে তাই না, তাই এই বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে এটা তার কি ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কত ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই যে টোটাল কোণটা, এই যে এইটা এত বড় যে কোণটা, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে দিয়ে কোণ পাচ্ছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। খেয়াল করছো ব্যাপারটা? আমি আবার পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। এই দুটো ভেক্টরের মধ্যে দিয়ে কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের যখন বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করার সময় আমরা কি জানি, আমরা লিখব ডেল ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কি, কিউ ভি মাইনাস পিভি। এটাকে আমরা বিয়োগ আসলে কিভাবে করব, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস পিভি দিব। তার মানে চিত্র অনুযায়ী কি হওয়া উচিত আমাদের, যে কিউভি থাকবে আর পিভি কে কি আমরা উপর দিকে নিয়ে যাব। কেন? কারণ নেগেটিভ, যেখানে আমাদের নেগেটিভ মিন করছে। তাহলে এটাকে আমরা যদি উপরের দিকে নিয়ে যাই, আমরা এটা একটু মুছে ফেলি, এটাকে যদি উপরের দিকে নিই, দিকটাকে আমরা চেঞ্জ করে এই উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে এটা আমাদের যদি পিভি হয় এটা হবে আমাদের কি মাইনাস পিভি। তাহলে এখন আমাদের মধ্য দিয়ে কোন কি ইউজ করব, আমরা মান বের করব। তাহলে মান বের করলে রুট ওভার কি হবে, কিউ ভি এর স্কয়ার, মানে কিউ বিন্দুতে যে বেগ তার স্কয়ার, পি বিন্দুতে বেগের স্কয়ার প্লাস 2 কিউ বিন্দুতে বেগ, পি বিন্দুতে বেগ cos আলফা। আলফা এখানে কত ডিগ্রি দিবা, 60 ডিগ্রি দিবা না, 60 ডিগ্রি দিবা কেন, 60 ডিগ্রি তখন দিতে যদি তুমি কিউভির সাথে পিভি যোগ করতে, বাট তুমি তো কিউভির সাথে মাইনাস পিভি যোগ করতেছো। বারবার বলছি কথাটা খেয়াল রেখো, কিউভির সাথে মাইনাস পিভি যোগ করতেছো, তাহলে এই কোণটা ইউজ করবা। তাহলে এটা 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস চলে গেলে থাকবে কত, 120। তাহলে ডেল ভি কত আসে আমাদের, বেগের মান জানতাম কত, এখানে 5 ছিল, এখানে 5 ছিল, তার মানে 5 এর স্কয়ার 2 ইনটু 5 ইনটু 5 মানে 5 এর স্কয়ার, এখানে মাইনাস হাফ, cos 120 ডিগ্রি মাইনাস হাফ। এখান থেকে এই 2 2 কাটাকাটি কি করলাম, প্লাস এই 2 আর 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এখানে কি প্লাস মাইনাসে মাইনাস হবে, এই 5 স্কয়ার থেকে এই 5 স্কয়ার কাটাকাটি, তার মধ্যে থাকবে শুধু কি 5 থাকবে। তাহলে বেগের পরিবর্তনটা কত হয়েছে, 5। ওকে, তোমাকে যদি বেগের দিক বের করতে বলতো তাহলে কি করতে, এখান থেকে তোমাদের যে কোনোটা কোণের tan থিটা সূত্র অ্যাপ্লাই করে বেগের দিকটা বের করতে। আচ্ছা ওকে, এখন আমরা চলো যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব। চলো আমরা একটা টেকনিক দেখি। তো খেয়াল করো, ধরো তোমাকে কোশ্চেনটা এইভাবে করছে যে কোনটা বস্তু কোনটা বৃত্তাকার মধ্যে ঘুরতেছে। এর আগের যে ম্যাথটা সেটাও কিন্তু একটা বৃত্তাকার ম্যাথই ছিল, হ্যাঁ, মানে এটা বৃত্তাকার ম্যাথের অর্ধেকটা পদ দিয়ে দিছে, কি সেটা পোর্শন দিয়ে দিছে। ওকে, তাহলে ধরো কোনটা বস্তু এরকম একটা বৃত্তাকার মধ্যে ঘুরতেছে, তো এইখানে সেইখান থেকে যাত্রা শুরু করে এইখান থেকে ধরো এখানে আসলো, এই তাহলে এইখানে তার বেগের দিক কই ছিল বলতো, এই দিকে ছিল তার বেগের দিক v1, আর এখানে তার বেগের দিক স্পর্শক বরাবর এই দিকে, সেটা হলো কি v2। তো কোশ্চেনটা ধরো এরকম যে কোনো একটা বস্তু যদি কেন্দ্রে বেগ পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, ধরো কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে তার বেগের পরিবর্তনটা কত হবে, ঠিক আছে, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করার সাথে সাথে তার বেগের পরিবর্তনটা কত হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, সেম টাইপের ম্যাথ, যেটা আমরা যদি একটু আলাদাভাবে চিন্তা করি, প্যারালাল শিফটিং করে চিন্তা করব। এই যেটাকে প্যারালাল আমরা এখানে আনবো, প্যারালাল এখানে আনলে কোন দিকে হবে, এটা এদিক হবে v1। তুমি সেটা খেয়াল করো, এটাকে আমি যদি এইদিকে আটকে দিই তাহলে এইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি হবে একটু খেয়াল করি আমরা, এটা যদি থিটা, আমরা একটু ছোট করে রাখি, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কি 90 মাইনাস কি থিটা। তো এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে খেয়াল করো আমাদের এই যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কেন? কারণ এটা সেই ব্যাসার্ধ আর এটা সেই আমাদের স্পর্শক, তো ব্যাসার্ধ আর স্পর্শক তো 90 ডিগ্রি হয়। তো খেয়াল করো তাহলে এইটুকু হলো 90 মাইনাস থিটা, এইটুকু হলো 90, তাহলে এইটুকু কত হবে, আমরা জানি কি যেহেতু এটা পুরোটা স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি হইতে হবে, তাহলে 180 ডিগ্রি হলে এটা অবশ্যই কি লাগবে, থিটা হওয়া লাগবে। আচ্ছা ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে থিটা। তাহলে দেখো এখন যদি আমরা সেই বেগের পরিবর্তনটা বের করি, v2 মাইনাস কি v1 বেগের পরিবর্তন, তার মানে হলো ডেল b ভেক্টর। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, রুট
রুট আমরা একটু পরে দিচ্ছি, এটাকে আমরা একটু সাজাই নিই। আমরা সাজাই কি হবে যে আমরা যখন v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর দিতে পারি, এই যে যেভাবে আমরা বিয়োগকে যোগের মাধ্যমে করি, তো del v ভেক্টর এখন যদি আমরা মান বের করতে চাই তাহলে মডুলাস লিখব এবং কি লিখব, মডুলাসের সূত্র কি v2 স্কয়ার v1 স্কয়ার প্লাস 2v2 v1। এই যে দেখো এখন তুমি cos এর পরে এটা কোন ইউজ করবা, কোনটা ইউজ করবা, v2 এবং মাইনাস v1 এর মধ্যে। তাহলে v2 তো এইটা আর মাইনাস v1 কোনটা, এই যে এটা এটা কি মাইনাস v1, তাহলে মাইনাস v1 এর মধ্যে যদি কোন কত ডিগ্রি হয় খেয়াল করো, বলো তো কত ডিগ্রি এখানে, এটা যদি থিটা হয় তাহলে এই টোটাল কোনটা কি হবে 180 মাইনাস থিটা, বোঝা যাচ্ছে। তাহলে এখানে কত ইউজ করবা, cos 180 মাইনাস কি থিটা। তাহলে আমাদের आंसर আসবে dv ভেক্টরের মডুলাস মান তো কি সেম, এই যে এটার মান যা এটার মানও কি সেম, ইউনিফর্ম একই বেগে যদি ঘোরে, সমদ্রুতির যদি ঘোরে, তাহলে কি হবে v স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2v স্কয়ার। এখানে আমাদের cos আমরা জানি যে cos 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি দেব মাইনাস, তাহলে এখানে কি হলো মাইনাস আসবে এবং এখানে আসবে আমাদের cos থিটা, এটা রুট, দেন আমাদের কি করব, এটা আমরা 2v স্কয়ার যদি কমন নেই 1 মাইনাস cos থিটা রুট। তাহলে এটা বিষয় খেয়াল করো, আমাদের একটা সূত্র আছে যে 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। তার মানে এখানে ব্যাপারটা এরকম যে আমরা যদি এইভাবে লিখি যে 1 মাইনাস cos 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 cos 2 sin স্কয়ার 60 ডিগ্রি, ব্যাপারটা এরকমই, কারণ এখানে যে থিটাটা ইউজ করবা এখানে তার দ্বিগুণ, দেখো এখানে 120 মানে এখানে কি 60। তার মানে এটা খেয়াল করো, এই যে 1 মাইনাস cos থিটা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি চাইলে 2, এই যে 1 মাইনাস cos থিটা কি লেখা যায় 2 sin স্কয়ার, এখানে যদি থিটা হয় তাহলে তার অর্ধেক হবে। দেখো এইখানে থিটা হলে এখানে তার দ্বিগুণ হয়, তাহলে এখানে যদি থিটা হয় তাহলে এখানে কি থিটা বাই 2 হবে না, এর জন্য আমরা কি দিলাম থিটা বাই 2, এটা কি হবে রুট। তাহলে 4টাকে বাইরে নিলে হবে 2, v স্কয়ারের যদি রুট করে তাহলে রুট স্কয়ার কাটাকাটি থাকবে আমাদের কি sin থিটা বাই 2। তাহলে এটা হলো আমাদের বেগের পরিবর্তনের একটা শর্টকাট ফর্মুলা। এই সূত্রটা কিন্তু আমরা আগের ম্যাথের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। দেখো তাহলে আগের ম্যাথের জন্য অ্যাপ্লাই করলে কি হইতো, আমাদের আগের ম্যাথটা কি বলছিল যে এই ছিল একটা বস্তু এখানে আর এখানে ছিল এই বস্তু, তাহলে এই বস্তুর বেগ ছিল এইদিকে, এটাও ছিল 5 এবং এটা ছিল এইদিকে কত ছিল, এটাও ছিল 5। তো আমাকে বলছে বেগের পরিবর্তন করতে এবং এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে आंसर বসাইতাম তাহলে কি হতো আমাদের del v = 2 * 5 * sin 60/2। তাহলে sin 60/2 মানে কত, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কত হাফ, হাফ কাটাকাটি করলে आंसर কত আসে 5। তাহলে আগের आंसरটা কিন্তু আমাদের কত আসছিল 5 আসছিল। আচ্ছা তাহলে এখন এইভাবে করে আমাদের এই বৃত্তাকার পথের জন্য যদি সে সমদ্রুতিতে ঘোরে, ওই বৃত্তাকার পথের যে কোনো বিন্দু, দুইটা বিন্দুর জন্য আমরা বেগের পার্থক্য এমসিকিউর জন্য খুবই কম টাইমে আমরা বের করতে পারবো। যেমন ধরো তোমাদের এখন আমি যদি কোশ্চেনটা এইভাবে করি যে কোনটা এডমিশন টেস্টে যদি এইভাবে কোশ্চেন আসে তাহলে দেখো তো কি आंसर দিবা। ধরো একটা এডমিশন টেস্টে কোশ্চেন আসলে এইভাবে যে কোনটা বৃত্তাকার পথের কোনটা বিন্দু এখান থেকে ঘুরে এখানে আসলো, তার মানে তোমাকে যদি বলে যে 1/4 রেভলিউশন কমপ্লিট করছে, 1/4 4 ভাগের 1 ভাগ যদি রেভলিউশন কমপ্লিট করে তখন তার বেগের চেঞ্জ কত, তাহলে এটা এই বরাবর, এটা কি এই বরাবর, এটা হলো এখানে v1, এটা কি v2। তো এত টাইম না নিয়ে তুমি ডিরেক্টলি কি করবা, এই সূত্রটা দেখো del v = 2v sin θ/2। তাহলে এখানে কি হবে আমাদের आंसर, del v এর মান হবে 2v, ঠিক আছে। তো ধরো 100 বেগে যদি যাত্রা শুরু করে, মানে 100 যদি হয় ভেলোসিটি, 100 ms ইনভার্স 1, এখানে 100 ms ইনভার্স 1, তাহলে কি হবে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখানে কত হবে আমাদের 2v sin 180 বাই কত 2, তার মানে 2v 90 এর মান 1, তার মানে 200 ms ইনভার্স কি 1। তার মানে যদি 1/4 ঘুরে তখন কি হবে, তার বেগের চেঞ্জ হবে 200 ms ইনভার্স 1। ওকে, এইভাবে কোশ্চেন না করে যদি কোশ্চেনটা এইভাবে করে যে ধরো এই একটা বৃত্তাকার পথে এটা কত রূপ করছে 1/4। আচ্ছা এখন ধরো যদি এইভাবে কোশ্চেনটা করে যে ধরো 3/4 রেভলিউশন 4 ভাগের 3 ভাগ করছে, 4 ভাগের 3 ভাগ মানে কি একটা বৃত্তকে তুমি 4 ভাগ করো, এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এই ভাগ করছে, তাহলে এখানে তার ভেলোসিটি এই জায়গায়, এখানে তার ভেলোসিটি কোন জায়গায় এই জায়গায়, এটা হলো v2, এটা হলো কি v1, তখন তার বেগের চেঞ্জ কত হবে। তো সিম্পল নিয়ম কি করো,
2v sin থিটা বাই 2, তাহলে 2 ইনটু কত 100, এটাও ধরো 100, এটাও 100 বেগে সে ঘুরতেছিল, 100 ইনটু sin থিটা বাই 2। এখন থিটা কি? থিটা হলো ওই v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ। এখন দেখো v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানে যদি সলভ করো v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেব? আমরা 90 বাই 2 মানে কত? 90 ডিগ্রি বাই 2 তার মানে 45 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি 45 ডিগ্রি, যেটাকে যদি আমরা প্যারালাল শিফটিং করে এখানে আনি তাহলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি কোণ হয়। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে কত হবে? 2 ইনটু 100 ইনটু 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে 1/√2, তার মানে √2 ইনটু কি 100 ms ইনভার্স 1 পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো তো আমরা এখন এই টাইপের ম্যাথ আসলে আমরা এইভাবে অ্যানসার দিতে পারবো। আচ্ছা, তো এইগুলো তো ধরো তুমি পেরে গেলা, বাট একটু যদি ঘুরে দেয়, হালকা একটু যদি ঘুরে যায়, হালকা একটু ঘুরাবে কি? তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে করে যে ধরো 5/6 রেভলিউশনের জন্য, 5/6 রেভলিউশনের জন্য এই বেগের মানের কতটুকু পরিবর্তন হবে, তাহলে আগে তোমাকে এটা বের করতে হবে যে 5/6 রেভলিউশনের জন্য সে কতটুকু ঘোরে, আই মিন কতটুকু কোণ তৈরি করে আর কি। ঠিক আছে, তো খেয়াল করো এটা কিভাবে করবা, একদম কনসেপচুয়াল ম্যাথ এভাবে হিসাব করবা যে যদি সে একবার ঘোরে তাহলে কেন্দ্র উৎপন্ন করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ওটা বোঝা গেছে? বলছে আচ্ছা, তাহলে যদি 5/6 রেভলিউশন ঘোরে তাহলে কি হবে? 360 ইনটু 5/6, তাহলে অ্যান্সার কত আসবে এখানে আমাদের? 300। কাটাকাটি করলে আচ্ছা 300, তার মানে 300 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন যদি সেই সূত্র ইউজ করো 2v sin থিটা বাই কি 2, তাহলে 2 ইনটু 100 ইনটু sin 300/2, তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাই না? এখন দেখো এইখানে 300 ইউজ করা যাবে না। কেন? আমাদের কোণের মান তো 300 বেরিয়েছে, তাহলে 300 ইউজ করা কেন যাবে না? কারণ কেন যাবে না বিষয়টা খেয়াল করো একটু, বুঝো আগে বেসিক জিনিসটা বুঝো। দেখো এখানে 300 কেন ইউজ করা যাবে না? ধরো এই একটা বৃত্তাকার পথ, বুঝো 5/6, তার মানে ধরো কোন একটা জায়গায় সে যদি পুরোটা ঘোরে তাহলে কত ডিগ্রি হয়? পুরোটা ঘুরলে হয় তোমার 360 ডিগ্রি। বাট এখন যদি পুরোটা না ঘোরে কত ডিগ্রি, কতটুকু ঘুরছে? 5/6 ঘুরছে, তাতে হচ্ছে কত? ধরো এইখানে এসে ছিল, এখন ধরো এখানে আসছে এইখানে, তার মানে এইটুকু কোণ বেরিয়েছে কত? 300 ডিগ্রি। এইটুকু কোণ যদি 300 ডিগ্রি হয়, আমরা জানি কি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা নিতে হয়? যেটা সূক্ষ্ম কোণ, মানে ছোট কোণ, যেটা কি কোণ? যেটা ছোট কোণ। বড় কোণকে কিন্তু আমরা নিই না। যেমন এই যে দেখো, খেয়াল করো, এই বরাবর যদি দুইটা ভেক্টর থাকে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 60, আর এই বরাবর কত হয়? 300। আমরা কি 300 ডিগ্রি নিই না, আমরা কত নিই? 60 ডিগ্রি নিই। তাহলে কোণ নিতে হবে কিন্তু এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি লিখতে হবে আমাদেরকে? 60 ডিগ্রি লিখতে হবে। তা তোমরা এমনি নরমালি খেয়াল করো, এখানে বেগ কোণ দিকে থাকে এই বরাবর, আর এখানে বেগ থাকে কোণ বরাবর? এই বরাবর। তাহলে এটাকে প্যারালাল শিফটিং এ এখানে করে আনো, এখানে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হবে आंसर। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত হবে? 200, আর এটা 30 ডিগ্রি মানে হাফ করলে কত আসে? 100 ms ইনভার্স 1। তাহলে এই হলো আমাদের ম্যাথ করার নিয়ম। আমরা এইভাবে চাইলে শর্টকাটলি পরীক্ষার খাতায় বা এমসিকিউ তে এডমিশন টেস্টের সময় অ্যানসার করতে পারি। আচ্ছা, তো আমি হলো তোমাদের এইসব ম্যাথ করানোর মাধ্যমে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। যে বিষয়টা হলো যে আমরা আসলে থিওরিটা যেভাবে পড়ছি আর ম্যাথগুলো যেভাবে করতেছি সেগুলো রিলেট করতে পারতেছি কিনা। তো তোমাদের যেটা কাজ হবে, তোমার কাজ হলো যে আমার যে ব্যাগের যে থিওরি ক্লাসগুলো ছিল, তোমাদের যে ক্লাসগুলো আমি প্রিভিয়াস লেকচারে নিছি, সেই ক্লাসগুলো অবশ্যই করে আসবা এবং দেন এই ম্যাথগুলো যদি সলভ করো, আই থিঙ্ক তোমাদের আরো অনেক বেশি উপকার হবে। আর তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ট্রাই করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।